এই অবেলায় পঞ্চম পর্ব। সকাল সকাল তালুকদার বাড়িতে সাজ সাজ রব পড়ে গেল। বৌভাতের বিশাল আয়োজন, নিমন্ত্রিত অতিথিদের তালিকা দীর্ঘ, তাই শেষ মুহূর্তে কোনো কিছুই আর বাতিল করা সম্ভব হয়নি। পরিকল্পনা অনুযায়ী সকালেই নিজানাকে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে এবং দুই পক্ষের মূল অনুষ্ঠান এই বাড়িতেই সম্পন্ন হবে। নবনী ধোয়া ওঠা কফির মগ হাতে শোয়ার ঘরে ঢুকেই দেখল ঘর খালি। দিব্যকে একটু আগে এখানে দেখেছিল। এখন সে নিরুদ্দেশ। বিছানার উপর এক রাশ জামা কাপড় অগোছালো হয়ে পড়ে আছে। বোঝাই যাচ্ছে দিয়া তার আলমারি উজাড় করে পছন্দের সব ড্রেস বের করে রেখে গেছে। বাপ মেয়ে কারোরই দেখা নেই। নবনী কফির মগটা হাতে নিয়ে কৌতূহলবশত পাশের জিম রুমটায় উকি দিতেই দৃশ্যটা দেখে থমকে গেল। বাপ বেটি মিলে সেখানে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। 4 বছরের দিয়ার হাতেও তার পুচকে সাইজের বক্সিং গ্লাভস। সে দিব্যের সাথে লড়াইয়ে মত্ত। দিয়া বেশ হুকুমের সুরে বলছে, পাপ্পা ডাউন ডাউন, এবার দিয়া মারবে। মেয়ের আবদার রাখতে দিব্য কিছুটা নিচু হতেই দিয়া কচি হাতে এক ঘুষি বসিয়ে দিল তার মুখে। অমনি দিব্য এমনভাবে ভান করল যেন প্রচণ্ড চোট পেয়েছে। সে যন্ত্রণা অভিনয় করে মেঝের ম্যাট্রেসের উপর শটান হয়ে শুয়ে পড়ল। দিয়া খুশিতে আত্মহারা হয়ে লাফাতে লাফাতে চিৎকার করে উঠল, ইয়া, দিয়া চ্যাম্পিয়ন। দিব্য উঠে বসে মেয়ের উচ্ছ্বসিত মুখটা দেখে শব্দ করে হেসে ফেলল। নবনী দরজায় দাঁড়িয়ে অপলক চেয়ে রইল সেই হাসির দিকে। দিব্য তালুকদার সচরাচর গম্ভীর থাকতেই পছন্দ করে, কিন্তু হাসলে তাকে যে কতটা মোহনীয় লাগে তা নবনী জানে। মাঝে মাঝে তার খুব ইচ্ছে করে সামনে গিয়ে বলতে, একটু হাসুন না মশাই, হাসলে তো আর ট্যাক্স দিতে হয় না, এত অহংকার কিসের। হঠাৎ দিয়ার নজরে পড়ল দরজায় দাঁড়ানো নবনীর ওপর। সে মহা উৎসাহে হাতছানি দিয়ে ডাকল, মাম্মা কাম কাম, দেখো দিয়া আর পাপ্পা ঢিসুম ঢিসুম করেছে। দিয়া বেশি জোর নাকি যেন বলে, ভুলে গেছি। দিব্য ঘাড় ঘুরিয়ে নবনীকে দেখল। তার চোখে তখনও হাসির রেশটুকু লেগে আছে। নবনী মৃদু হেসে দুজনের দিকে এগিয়ে এলো, বলল, শক্তিশালী। দিয়া গর্বিত ভঙ্গিতে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ। দিব্য ম্যাট্রেস ছেড়ে উঠে দাঁড়ালো। নবনী বিনা বাক্যে কফির কাপটা তার দিকে বাড়িয়ে দিতেই দিব্য সেটা হাতে নিল। গরম কফিতে প্রথম চুরমুখটা দিয়েই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল সে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে ঘরে ঢুকলো ইহান। সে আসতেই দিয়া উৎসাহ নিয়ে বলল, জানিস ইহান, আজকেও দিয়া চ্যাম্পিয়ন। ইহান একটু দম নিয়ে খিলখিল করে হেসে উঠল। হতাশ ভঙ্গিতে নিজের মাথায় হাত রেখে বলল, আরে বুদ্ধু, চাচু তোকে ইচ্ছে করে জিতিয়ে দেয়, চ্যাম্পিয়ন করে দেয়, তুই কিচ্ছু বুঝিস না। কথাটা শোনা মাত্র দিয়ার খুশিতে ভরা মুখটা মুহূর্তেই মেঘলা হয়ে গেল। সে রাগী দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়ে পরক্ষণে কোমরে হাত দিয়ে বাবার দিকে ফিরল, বিচারক সুলভ ভঙ্গিতে। জানতে চাই, এটা কি সত্যি? দিব্য অপ্রস্তুত হয়ে পড়ল। সে অত্যন্ত নিরীহ মুখ করে দুদিকে মাথা নেড়ে বোঝাতে চাইল যে ইহান একদম মিথ্যা বলেছে। সাথে সাথে সে ইহানকে চোখের ইশারায় শাসিয়ে দিল যেন আর একটা শব্দও না বাড়ায়। ইহান পরিস্থিতি বেগতিক দেখে সুর পাল্টে ফের বলল, আরে ধুর, ওসব বাদ দে, তুই আমার সাথে চল, তোকে দারুণ একটা জিনিস দেখাবো। দিয়ার কৌতূহল সব রাগ ছাপিয়ে উপচে পড়ল। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, কী জিনিস? সেটা গেলেই দেখতে পাবে, সারপ্রাইজ। দিয়া এক মুহূর্ত আর দেরি করল না, উৎসাহিত গলায় বলল, আচ্ছা চল। দিয়া ইহানের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে যেতে জিম রুমটা নিস্তব্ধতা নেমে এলো। নবনী লক্ষ্য করল দিব্যের সারা শরীর ঘামে ভিজে সিক্ত। তার পরনে কালো টি শার্টটা শরীরের সাথে লেপ্টে আছে। কপাল আর গাল বেয়ে ঘামের বিন্দুগুলো গড়িয়ে পড়ছে। নবনী পাশে তাক থেকে একটা পরিষ্কার সাদা বর্ণের তোয়ালে তুলে নিয়ে দিব্যের দিকে বাড়িয়ে ধরল।
দিব্য তখনও কফির কাপে চুমুক দিচ্ছিল। সে চোখ তুলে নবনীর দিকে তাকালো। নবনী তার সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে টিকতে না পেরে অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। দিব্যের মনের কোণে কাল রাতের সেই মুহূর্তটা ভেসে উঠতেই এক অদ্ভুত অপরাধবোধ কাজ করল। মেয়েটি কাল নিজের সবটুকু আবেগ দিয়ে তার কাছে ধরা দিতে চেয়েছিল, অথচ সে ছিল নির্বিকার। কিন্তু মনের ওপর জোর খাটানো কি এতই সহজ? এক অজানা আশঙ্কা আর দোটানায় সে বারবার থমকে যায়। সে চায় না তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে তাদের সম্পর্কের এই পবিত্রতা ধূলিসাৎ হয়ে যাক। দিব্যকে চুপ করে থাকতে দেখে নবনী নিচু স্বরে বলল, কি হলো, এটা নিন। আব্বু আপনাকে খুঁজছিলেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে যেতে বলেছেন। দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটতেই কিছুটা এগিয়ে এলো। কফির কাপে চুমুক দিয়ে বলল, আমি তো খাচ্ছি, তুমি তো চাইলে একটু সাহায্য করতেই পারো, তাই না? নবনী চট করে দিব্যের চোখের দিকে চাইল। ইশারা বুঝতে তার এক মুহূর্ত সময় লাগলো না। দিব্যের গম্ভীর মায়াবী চোখের মণি দুটো যেন হাসছে। নবনী বেশিক্ষণ সেই সম্মোহনী দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে পারল না। আড়ষ্টতা চোখ সরিয়ে নিল। কম্পিত হাতে তোয়ালেটা দিব্যের কপালে ঠেকিয়ে ঘাম মুছতে শুরু করলো। দিব্য উচ্চতায় বেশ লম্বা হওয়ায় নবনীকে পায়ের পাতার উপর ভর দিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। দিব্য তা লক্ষ্য করল। আচমকা এক হাতে নবনীর কোমর জড়িয়ে ধরে তাকে নিজের আরও কাছে টেনে নিল সে। নবনীর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। দিব্য আলতো করে নবনীকে তুলে নিজের পায়ের পাতার ওপর দাঁড় করিয়ে দিল। নবনীর সারা শরীর এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। এত কাছ থেকে সে দিব্যের হৃৎপিণ্ডের ধকধকানি পর্যন্ত অনুভব করতে পারছে, অথচ দিব্য একেবারে ভাবলেশহীন, যেন কিছুই হয়নি। নবনী কাঁপা কাঁপা হাতে দিব্যের মুখটা মুছে দিয়ে যখনই একটু স্বস্তি পেতে চাইল, ঠিক তখনই দিব্য মাথাটা সামান্য উঁচু করে গলার দিকটা দেখিয়ে দিল। নবনী একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। মুহূর্তে দিব্যের গম্ভীর মোলায়েম কণ্ঠস্বর তার কানের কাছে গুঞ্জরিত হলো, নবনী, তোমার কি শরীর খারাপ লাগছে? নবনীর তখন মনে হলো তার শরীর নয়, বরং মনটা আজ বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে। দিব্যের এই হঠাৎ প্রকাশ করা অধিকার বোধ তাকে যেমন আনন্দ দিচ্ছে, তেমনি এক অজানা অস্থিরতায় আচ্ছন্ন করে ফেলছে। নবনী ভ্রু কুঁচকে বিস্ময় নিয়ে তাকালো, মাথা নেড়ে না বোঝালো। দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে ধূর্ত হাসির রেখা ফুটে উঠল। সে দমবার পাত্র নয়। পুনরায় বেশ সিরিয়াস ভঙ্গিতে প্রশ্ন করল, এত কাঁপছ যে? নবনী কোনো জবাব দিতে পারল না। তার গাল দুটো ততক্ষণে লাল হয়ে গেছে। না তাকিয়েও সে দিব্যের চোখে সেই কৌতুক ভরা চাহনি অনুভব করতে পারছিল। লোকটা কত বড় ধুরন্ধর, সব বুঝতে পেরেও ইচ্ছে করে তাকে এভাবে জ্বালাচ্ছে, অথচ বাইরে এমন একটা গাম্ভীর্য ধরে রেখেছে যে মনে হচ্ছে খুব বড় কোনো জীবন মরণ সমস্যা নিয়ে আলোচনা করছে। নবনীর আর সহ্য হলো না। সে মৃদু মাথা নেড়ে দিব্যের পায়ের উপর থেকে নেমে এলো। অতঃপর এক প্রকার ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। তার দ্রুত প্রস্থান আর লজ্জামাখা মুখটা দেখে দিব্য এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই তার প্রাণখোলা হাসি পুরো রুমটাতে প্রতিধ্বনিত হলো। মান্তাসাদের বাড়িতে প্রস্থানের সময় ঘনিয়ে এসেছে। দিব্য দিয়াকে কোলে নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে রইল। কাব্য অত্যন্ত সন্তর্পণে কলরবকে নিয়ে এলো। দিব্যের ইচ্ছা হলো ভাইকে জড়িয়ে ধরে দুটো সান্ত্বনার কথা বলতে, কালকের জন্য সরি বলতে, কিন্তু কলরবের ওই নির্লিপ্ত আর নিথর চাহনি দেখে তার কণ্ঠস্বর যেন গলার কাছে আটকে গেল। কলরব একেবারের জন্য হলো কারোর দিকে তাকালো না, যেন সে এই পৃথিবীর অংশই নয়। তাকে গাড়িতে বসিয়ে দিয়ে কাব্য এগিয়ে এলো দিব্যের কাছে। দিব্য ইশারায় কলরবের হাতের ব্যান্ডেজের কথা জানতে চাইল। গত রাতের উন্মত্ততা আর কাঁচ ভেঙে হাত কাটা পুরো ঘটনাটা নিচু স্বরে ব্যক্ত করল কাব্য।
শুনে দিব্যের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বিষণ্ণ গলায় বলল, ওকে একটু বোঝাস কাব্য, এভাবে পাগলামি করে তো আর জীবন চলে না। বাস্তবতা সবসময় আমাদের কল্পনার মতো রঙিন হয় না। অনেক সময় আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও নিয়তিকে মেনে নিতে হয়। আর সবচেয়ে বড় কথা, ওর সাথে যার বিয়ে হয়েছে সে আমাদের নিজা না। ওই মেয়ের সাথে আমি কোনো অন্যায় হতে দিতে পারবো না। কাব্য জানলার কাঁচের ওপাশে বসে থাকা নিস্তেজ কলরবের দিকে একবার তাকালো। তারপর দিব্যের কাঁধে হাত রেখে ধীরস্বরে বলল, একটু শান্ত হ, ওকে কিছুটা সময় দে। অবনী মারা যাওয়ার পর তুই কি একদিনেই স্বাভাবিক হতে পেরেছিলিস? ওর আঘাতটা তো আরও টাটকা। তবে আমার মনে হয় না ও নিজুর সাথে কোনো রুক্ষ ব্যবহার করবে। তুই তো জানিস আমরা সবাই নিজুকে কতটা ভালোবাসি। দিব্যের দৃষ্টি তখন এদিক ওদিক কাঙ্ক্ষিত একজনকে খুঁজে ফিরছিল। তাকে না পেয়ে সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কায়েব কোথায় রে? কলরবকে যদি কেউ শান্ত করতে পারে তবে সেটা ওই। ও কেন এখনো আসছে না? কাব্য এক রাশ বিরক্তি আর দুশ্চিন্তা নিয়ে জবাব দিল, ওই ছাগলটার যে কি হলো আবার কে জানে। সকালের নাস্তার টেবিলে আসেনি, কুহু ডাকতে গিয়েছিল, বলল শরীর নাকি ভালো না, যাবে না। সকাল থেকে ওর ওই চাঁদ মুখ একবারও দেখতে পেলাম না। দিব্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কায়েফের মতো প্রাণবন্ত ছেলের এমন আচরণ স্বাভাবিক ঠেকল না তার কাছে। সে ঘড়ির দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাদ দে, আমাদের তো এখনই ফিরতে হবে। এমনিতে খুব বেশি লোকজন তো আর যাচ্ছে না। তুই বরং যাওয়ার আগে একবার ওকে দেখে আসতিস। শরীরটা যদি বেশি খারাপ না হয় তবে এই বিয়েতে ও যাবে না বলবে, এটা বিশ্বাস করা একটু কঠিন। কলরবের সাথে ওর বন্ধুত্বের কথা তো জানিসই। কাব্য পা চালিয়ে গাড়ির দিকে এগোতে এগোতে ঘড়ির দিকে তাকালো। এখন চল, দেরি হয়ে যাচ্ছে, ফিরে এসে না হয় ওকে দেখে নেব। বরযাত্রী পৌঁছাতে খুব একটা সময় লাগলো না। দুই বাড়ির দূরত্ব অতটাও না। নিজানাকে নিয়ে ওরা দ্রুতই রওনা হলো তালুকদার বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পা রাখতে শুরু হলো বৌভাতের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। দুধ দে আলতা, গায়ের রঙে নিজানাকে যখন লাল টুকটুকে বেনারসি আর ভারী সোনার গয়নায় সাজিয়ে স্টেজে বসানো হলো তখন তাকে অপার্থিব সুন্দরী লাগছিল। পাশে বসে আছে কলরব। তার চোখে মুখে কোনো আনন্দের লেশ নেই, বরং এক তীব্র ও অবদমিত আক্রোশ যেন ঝরে পড়ছে প্রতিটা নিঃশ্বাসে। অলেখা বেগমের সুবাদে কলরব পেয়েছে ধবধবে ফর্সা গায়ের রং। বিপরীতে আরশাদ তালুকদারের গায়ের রং চাপা হওয়ায় দিব্য আর কুহু দুজনে কিছুটা শ্যামলা বরণ পেয়েছে। তবে আজ এই বৈপরীত্যের মাঝেও পাশাপাশি বসা নবদম্পতিকে দেখে মনে হচ্ছিল যেন বিধাতা নিজে হাতে তাদের মানানসই করে গড়েছেন। দুজনকে খুব সুন্দর মানিয়েছে। খাওয়া দাওয়া ধুম পড়ে গেছে চারিদিকে। দিয়া আজ বড্ড অবাধ্য হয়ে উঠেছে, কিছুতেই খেতে চাইছে না। নবনী যখন দিয়াকে সামলাতে ব্যস্ত ঠিক তখনই দিব্যের গম্ভীর কণ্ঠস্বর তার কানে এলো। অবচেতন মনেই সেদিকে তাকাতেই নবনীর বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। দিব্যের সামনে দাঁড়িয়ে আছে অসীম। নবনী নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। এই মানুষটাকে সে ঘৃণা করতে চায়, তার স্মৃতি ধুয়ে মুছে ফেলতে চায়। ইদানিং সংসারের চাপে অসীমকে মনে করার ফুরসত পায় না ও। তবুও বুকের গভীরে লুকোনো সেই পুরনো ক্ষতটা আজ যেন বড্ড বেশি টনটন করে উঠল। পৃথিবীতে সবচেয়ে অপছন্দের কাউকে ভালোবাসা যতটা কঠিন তার থেকে কয়েক গুণ বেশি কঠিন ভালোবাসার মানুষকে ঘৃণা করা। নবনী কাছে আসতে অসীমের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল। মেরুন রঙের শাড়ি আর মানানসই অলঙ্কারে নবনীকে আজ এতটাই স্নিগ্ধ আর মোহনীয় লাগছে যে অসীমের চোখ ধাঁধিয়ে গেল। সে বুঝতে পারছে না কেন তার এমন হচ্ছে। তার পাশেই তো দাঁড়িয়ে আছে সেই মেয়েটা যার জন্য সে নবনীকে অবলীলায় ত্যাগ করেছিল। অসীমের কাছে এই মেয়েটাকেই নবনীর চেয়ে সেরা মনে হয়েছিল এবং তারা খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে।
দিব্য অসীমের পাশে থাকা মেয়েটিকে ইশারায় দেখিয়ে নবনীকে উদ্দেশ্য করে বলল, নবনী, উনি অসীমের বাগদত্তা। কয়েকদিনের মধ্যে ওনাদের বিয়ে। তুমি ওনাকে একটু ওই দিকটা নিয়ে যাও তো, দেখো ওনার যেন কোনো অসুবিধা না হয়। নবনীর দৃষ্টি মেয়েটির ওপর স্থির হলো। মেয়েটি পরিপাটি মেকআপ আর আধুনিক পাশ্চাত্য পোশাক তাকে এক অন্যরকম আভিজাত্য দিয়েছে। স্বীকার করতেই হয়, সে অসম্ভব সুন্দরী। অসীমের পাশে তাকে বেশ মানিয়েছেও। নবনীর বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য দুমড়ে মুচড়ে গেল। তবে কি এই রূপের চাকচিক্যই ছিল তাকে অনায়াসে তাক করার মূল করার? মেয়েটা সৌজন্যের হাসি হেসে হাত বাড়িয়ে দিল। হ্যালো, আই এম রশনি। নবনী নিজের ভেতরের ঝড় গোপন করে ঠোঁটের কোণে এক চিলতে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। হাত মিলিয়ে ধীর গলায় বলল, আমি নবনী, আসুন আমার সাথে। আর হ্যাঁ, অসীম এবং আপনাকেও কংগ্রাচুলেশন। অসীম শুধু এক পলক নবনীর দিকে তাকিয়ে মৃদু হাসল। তাতে অপরাধবোধ ছিল নাকি অবজ্ঞা তা বোঝা গেল না। রশনি নবনীকে একবার আপাতমস্তক দেখে নিয়ে তৃপ্তির হাসি হাসল। তারপর আর চোখে দিব্যের দিকে তাকিয়ে পুনরায় নবনীর দিকে ফিরে বলল, ধন্যবাদ। অনুষ্ঠান তখন শেষের দিকে। গোধূলি আলোয় ফিকে হয়ে সন্ধ্যা নামার উপক্রম। তালুকদার বাড়িতে এক ভারী স্তব্ধতা নেমে এলো। মানতাসারা নিজানাকে রেখে বিদায় নেবেন। প্রথা অনুযায়ী এটা ব্যতিক্রম হলেও বিচ্ছেদের মুহূর্তটা তো একই করুণ। নিজানা তখনও পাথর প্রতিম। তার চোখে জল নেই, মুখে হাসি নেই। এক কিশোরীর বধূ যে চঞ্চল থাকার কথা, তার বদলে সেখানে বিরাজ করছে এক গুমোট নির্লিপ্ততা। মানতাসা মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু নিজানা সবার আড়ালে অত্যন্ত সন্তর্পণে নিজেকে মায়ের বাঁধন থেকে ছাড়িয়ে নিল। মানতাসা অবাক হলেন না। তিনি জানেন মেয়ের এই পাহাড় সম অভিমান গলতে সময়ের প্রয়োজন। নিজানার বাবা নওয়াজ চৌধুরী এগিয়ে এলেন। কম্পিত হাতে কলরবের হাতের ওপর নিজানার কোমল হাতটা রাখলেন। পৃথিবীর যে কোনো বাবার জন্য এটা বোধহয় সবচেয়ে দহনকাল। নিজে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাকে সারা জীবনের জন্য অন্য কারোর জিম্মায় সঁপে দেওয়া। নওয়াজ চৌধুরীর চোখের কোণে অশ্রুতে চিকচিক করে উঠল। তার কণ্ঠস্বর আবেগে থরথর করে কাঁপছে। ধরা গলায় বললেন, দেখো কলরব, আজ সবাই দেখছে আমি আমার মেয়েকে বিদায় দিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজের কলিজাটা ছিঁড়ে তোমার হাতে তুলে দিচ্ছি। ছোটবেলা থেকে ওকে ফুলের টোকা পর্যন্ত লাগতে দিইনি। বড্ড আদরে আগলে রেখেছি ওকে। পারলে সারা জীবন নিজের বুকের ভেতর ওকে লুকিয়ে রাখতাম, কিন্তু নিয়তির কাছে আমি নিরুপায়। তবুও এই ভেবে কিছুটা শান্তি পাচ্ছি যে ওকে কোনো অচেনা পরিবেশে পাঠাতে হচ্ছে না। সত্যি বলতে এই মুহূর্তে আমি ওর বিয়ে দিতে একদমই প্রস্তুত ছিল না। শুধু তোমার বাবা আর ফুপুর স্বনির্বন্ধন অনুরোধে মত দিয়েছি। আজ থেকে তোমাদের সম্পর্কের সমীকরণ বদলে গেল। সংসার বড় কঠিন জায়গা বাবা, এখানে মান অভিমান থাকবে, কিন্তু তুমি ওকে বিয়ে করেছো মানে এই নয় যে ওর সাথে যা খুশি করার অধিকার পেয়ে গেছো। কলরব পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশে এই কান্নাকাটি, উপদেশ আর আবেগী পরিবেশটাকে চরম ন্যাকামি বলে মনে হচ্ছে। বুকের ভেতরটা তার বিষাক্ত হয়ে আছে। পরিস্থিতির চাপে সে কেবল মুখ বুজে সবটুকু সহ্য করে যাচ্ছে। নওয়াজ চৌধুরী নিজের চশমাটা মুছে নিয়ে নিজেকে সামলে নিলেন। তারপর আবারও অত্যন্ত ভারাক্রান্ত গলায় বললেন, যদি কখনো কোনোদিন মনে হয় তুমি আর আমার মেয়ের সাথে থাকতে পারছো না, কিংবা ওকে সহ্য করা তোমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে তুমি নিজানাকে কিছু বলো না, সরাসরি আমাকে খবর দিও। আমি যেভাবে আজ ওকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, ঠিক সেইভাবেই ওকে আমার বুকে ফিরিয়ে নিয়ে যাব। পরিস্থিতি কিছুটা হালকা করতে আরশাদ তালুকদার এগিয়ে এসে নওয়াজ চৌধুরীর কাঁধে হাত রাখলেন। অভয় দিয়ে তিনি মৃদু স্বরে বললেন, কী সব বলছো ভাই? আমার ওপর কি তোমার বিন্দুমাত্র ভরসা নেই? নিজানা শুধু তোমার মেয়ে নয়, ও তো আমাদেরও মেয়ে। ছোট থেকে দেখছি ওকে। তুমি নিশ্চিত থাকো, ও এখানে আগের মতোই আদরে থাকবে।
নওয়াজ চৌধুরী মৃদু হাসলেন। তিনি আরশাদ তালুকদারের হাত চেপে ধরা গলায় বললেন, না না ভাইয়া, আপনার উপর বিশ্বাস থাকবে না কেন? তবে দিন শেষে নিজানাকে তো কলরবের সাথেই বাকিটা জীবন কাটাতে হবে। আমি শুধু ভবিষ্যতের কথা ভেবে বলছি। কলরব আমার মেয়েটাকে অন্তত কোনো আঘাত দিও না। আমি বেঁচে থাকতে সেটা সহ্য করতে পারবো না। ওর খেয়াল রেখো কেমন? আরশাদ তালুকদার আবারও আশ্বস্ত করলেন। নওয়াজ চৌধুরী যখন নিজানার দিকে তাকালেন, এতক্ষণ পাথর হয়ে থাকা মেয়েটা আর নিজেকে ধরে রাখতে পারল না। এক বুক হাহাকার নিয়ে সে ডুকরে কেঁদে উঠল এবং জাপটে ধরল তার বাবাকে। হাউমাউ করে কাঁদতে থাকা নিজানাকে দেখে নওয়াজ চৌধুরীরও শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। শেষে কবে তিনি এভাবে কেঁদেছিলেন তা হয়তো স্মৃতির পাতায় ধুলো জমে গেছে। বেশ দীর্ঘ সময় নিয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন নওয়াজ চৌধুরী এবং তার পরিবার। ওরা বিদায় নিতে শুরু হলো গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতা। ছেলের বউ হিসেবে অলেখাই বরণ করে নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল। অনেক অনুনয় বিনয় আর বোঝানোর পরও তিনি নিজের ঘরের দরজা খুললেন না। সকাল থেকে একবারের জন্যও বের হননি তিনি। অলেখার এই উপস্থিত আত্মীয় স্বজনের মাঝে এক অস্বস্তিকর গুঞ্জনের সৃষ্টি করল। শেষমেশ কোনো উপায় না পেয়ে মাঝা একাই ওদের বরণ করে ঘরের ভেতর প্রবেশ করালেন। নিজানা নিপুণভাবে সাজানো ফুলশয্যার ওপর আড়ষ্ট হয়ে বসে আছে। ঘরের দরজার ওপাশে হই হুল্লোড় দলা পাকিয়েছে। কাজিনদের ছোটোখাটো একটা দল রীতিমতো ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে কাব্য আর কলরবের বন্ধুরা ওকে এক প্রকার জোর করে টেনে হিচড়ে দরজার সামনে নিয়ে এসেছে। দলের মূল হোতা মৌনিতা বেশ চড়া গলায় দাবি তুলল, পুরো 50,000 টাকা লাগবে, তবেই দরজা ছাড়বো। জলদি বের করো ভাইয়া। কলরবে দু চোখে তখন রাজ্যের নির্লিপ্ততা। সে এক মুহূর্ত মৌনিতার দিকে তাকিয়ে থেকে অত্যন্ত নিরুত্তাপ গলায় জবাব দিল, আমার কাছে এই মুহূর্তে 50 টাকাও নেই। ছাড়লে ছাড়ো, নয়তো অন্য কোনো ঘরে গিয়ে শুয়ে পড়ছি। এই মস্ত বড় বাড়িতে শোয়ার মতো ঘরের অন্তত অভাব নেই। কথাটা ঘরের ভেতরে নিজানার কানে পৌঁছাতে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এটা কলরব। ওর থেকে এই ধরনের অসংলগ্ন উত্তর ছাড়া আর কি বা আশা করা যায়? এইদিকে মৌনিতা তো রীতিমতো আকাশ থেকে পড়ল। পরিস্থিতি যে কতটা সঙ্গীন সেটা সে আঁচ করতে পারলেও এই মুহূর্তে কলরবকে আর বেশি রাগানোর সাহস পেল না। সে কুৎসুটা চুপসে গিয়ে করুণ স্বরে বলল, এটা কেমন কথা ভাইয়া? তোমার ভাই বোনেরা কত আশা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, আর আজকে তোমাদের বাসর রাত, তুমি কেন অন্য ঘরে শুতে যাবে? কলরব কোনো প্রত্যুত্তর করল না। তার আসলে এই সাজানো গোছানো ঘরের ভেতর পা রাখতে বিন্দুমাত্র ইচ্ছা নেই। বুকের ভেতর যে অগ্নিয়গিরিটা দাউ দাউ করে জ্বলছে, তাতে যেন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে এই বন্দি দশা থেকে মুক্ত হয়ে যেতে ইচ্ছে করছে। কাব্য ছোট ভাইয়ের এই অস্থিরতা বুঝতে পেরে পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করে মৌনিতার হাতের দিকে বাড়িয়ে দিল। এখানে যা আছে তা নিয়ে আপাতত খুশি থাকো, আর পথ ছাড়ো। এমনিতে অনেক রাত হয়ে গেছে। তুমি বড় ভাবি হও, একটু তো চক্ষু লজ্জা থাকা উচিত। দেবারের পকেটের শোচনীয় অবস্থা কি বুঝতে পারছো না? মৌনিতা টাকার বান্ডিলটা হাতে নিয়ে একটু মুখ ভেঙিয়ে বলল, আসছে, বুঝেছি বলেই তো কম চেয়েছি। কাব্য বাঁকা হেসে টিপ্পনি কাটল, এটা যদি তোমার কাছে কম হয় তবে বেশি চাইলে কি ওর ভাগে সম্পত্তিও লিখে নিতে চাইতে? মৌনিতা তেলে বেগুনে জ্বলে উঠল। বাজে কথা বলো না তো কাব্য, এখানে ঠিক কত আছে শুনি? কাব্য নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, যত আছে ততই আছে, এটাই নিতে হবে, উপায় নেই। নাটক না করে পরিমাণটা বলো। 30। মৌনিতা চোখ কপালে তুলে বলল, অসম্ভব, 30,000-এ হবে না, আমাদের দাবি 50। কাব্য একটু বিরক্ত হলো। সে কলরবের কাঁধে হাত রেখে দরজার দিক থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তোমাকে নিতে হবে না। এই কলরব, চল আমার সাথে, তুই আজ অন্য ঘরেই থাকবি। আমার তোর কথা আগেই মানা উচিত ছিল। মৌনিতার আত্মবিশ্বাস টিকল না, মিনমিন করে বলল, আচ্ছা ঠিক আছে, হয়েছে, ভাইয়া এই ঘরেই থাকুক, কিন্তু তুমি আজ নিজের ঘরে ঢুকতে পারবে না, তোমাকে আজ অন্য ঘরেই কাটাতে হবে। এই তোমরা সবাই চলো,
আমার সাথে। কথাটা বলেই মৌনিতা বিজয়ের হাসি হেসে দলবল নিয়ে করিডর ধরে হাঁটা ধরল। চারপাশ থেকে কাজিনদের হো হো হাসির শব্দ ভেসে এলো। কাব্য অত্যন্ত নিরীহ আর করুণ চোখে মৌনিতার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করে বিরক্ত গলায় বলল, তুমি সব সময় সুযোগ পেলে আমাকে জব্দ করো, তাই না? স্বামী নির্যাতনের কোনো জুৎসই কেস যদি থাকতো তবে তুমি কখনো জেল থেকে বের হতে পারতে না মৌনিতা। সারা জীবন ওখানেই ঘানি টানতে হতো তোমাকে। কাব্যের এই অসহায় উক্তিতে করিডোরে হাসির রোল আরও একবার উঠল। কাব্যসহ বাকিরা চলে যাওয়ার পর করিডোরের কোলাহল এক নিমেষেই মিলিয়ে গেল। কলরব স্তব্ধ হয়ে দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইল। বাইরের পৃথিবীর শব্দগুলো গায়েব হতেই নিজানার বুকের ভেতরটা কেমন এক অজানা অস্বস্তিতে মোচড় দিয়ে উঠল। নিজের বর্তমান অবস্থানের কথা ভাবতেই তার সর্বাঙ্গে এক সূক্ষ্ম কম্পন খেলে যাচ্ছে। হৃদস্পন্দন যেন অবাধ্য হয়ে নিজের কানে আছড়ে পড়ছে বারবার। রক্তিম স্বচ্ছ ওড়নার ঘোমটার আড়াল থেকেও নিজানা স্পষ্ট টের পেল কলরব ঘরে ঢুকেছে। এই চঞ্চল খামখেয়ালি ছেলেটা আজ থেকে তার স্বামী, তার সারা জীবনের সঙ্গী। ভাবতেই নিজানা এক অদ্ভুত আড়ষ্টতায় কুঁকড়ে যাচ্ছিল। একটা অন্যরকম অনুভূতি যা আগে কখনো সে অনুভব করেনি। কিন্তু কলরব কোনো বাক্য ব্যয় করল না, এমনকি নিজানার ঘুমটা সরিয়ে একবার দেখার সামান্য চেষ্টাও করল না সে। অত্যন্ত নিরাসক্ত ভঙ্গিতে আলমারি থেকে নিজের পোশাক বের করে নিয়ে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল। পরক্ষণেই ওয়াশরুম থেকে ঝর্ণার অবিরাম জল পতনের শব্দ ভেসে আসতে লাগলো। বেশ অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু কলরব বের হওয়ার কোনো নামগন্ধই নেই। নিজানা এবার বেশ বিরক্ত হয়ে উঠল। বিরক্তিতে সে নিজেই নিজের ঘোমটাটা এক ঝটকায় সরিয়ে সেই দিকে তাকালো। জীবনে আজই প্রথম শাড়ি পরেছে সে, তার উপর ভারী গয়নার বিড়ম্বনা। শাড়ির ভাঁজে আর গয়নার ভারে সে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে। আর সামান্য একটা শেরওয়ানি আর কোট পরে এই ছেলে কি এমন অসহ্য কষ্ট হলো যে যুগের পর যুগ ধরে এভাবে গোসল করতে হচ্ছে? দরজায় খট করে শব্দ হতেই নিজানা শকচকিত হয়ে উঠল। বুকের ভেতরের অবাধ্য কম্পনটা মুহূর্তেই তীব্রতর হলো। নিজেকে নিজে শান্ত করার চেষ্টা করল। আশ্চর্যের বিষয় তো, এ তো সেই চেনা কলরব। একে এত ভয় পাওয়ার কি আছে? কলরব ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার পরনে এখন কালো প্যান্ট আর একটা কালো টি শার্ট। ভেজা চুলগুলো সাদা তোয়ালা দিয়ে মুছতে মুছতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার দিকে তাকিয়ে কলরব একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। আরশাদ তালুকদার দক্ষ হাতে ঘরের সব কিছুই প্রায় আগের মতো করে দিয়েছে। ভাঙা আয়নাটাও বদলে নতুন লাগানো হয়েছে। দেখে বোঝার উপায় নেই যে গতকাল রাতে এই ঘরটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। নিজানা বিছানায় বসে আর চোখে কলরবকে দেখছিল। মনে মনে এক রাশ বিস্ময়ে দানা বাঁধল তার। ছেলেটা কথা বলছে না কেন? অন্তত একটু তো বলাই যায়, নিজানা তুইও ক্লান্ত, ফ্রেশ হয়ে নে অথবা ঘুমিয়ে পড়। কোনো সৌজন্যবোধ কি ওর নেই? ঠিক তখনই নিজানার মনে পড়ল মৌনিতার শিখিয়ে দেওয়া কথাগুলো। মৌনিতা বারবার বলেছে কলরব ঘরে এলে তাকে যেন অন্তত একবার সালাম করা হয়। নিজানার প্রচণ্ড সংকোচ আর আড়ষ্টতা বোধ হলো। তবুও সে বিছানা ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। কলরব তখন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোতে ব্যস্ত। নিজানা পা টিপে টিপে ওর কিছুটা কাছে গিয়ে দাঁড়াতেই আয়নার প্রতিবিম্বে তার ছায়া ভেসে উঠল। কলরব ড্রায়ার থামিয়ে ঝট করে পেছনে ঘুরে তাকালো। সে কিছুই বলল না, শুধু তীক্ষ্ণ আর হিমশীতল দৃষ্টিতে নিজানার আপাদমস্তক বিদ্ধ করতে লাগলো। নিজানা আড়ষ্টতায় কুঁকড়ে গেলেও নিয়ম রক্ষার খাতিরে নিচু হয়ে সালাম করতে চাইল, কিন্তু এক মুহূর্তের ব্যবধানে কলরব ছিটকে অনেকটা পিছিয়ে সরে গেল। তার কণ্ঠস্বর কড়া। সমস্যা কি তোর? ঠিক কী চাস তুই? নিজানা বিস্ময়ে সোজা হয়ে দাঁড়ালো। পুরোপুরি বোকা বনে যাওয়ার মতো অবস্থা তার। আশ্চর্য, সে আবার কি চাইবে? সে অত্যন্ত নিচু স্বরে বলল, এটা তো নিয়ম, ভাবি বলেছে আমাকে করতে, তাই করা, নয়তো আমারও কোনো শখ নেই তোমার পায়ে পড়ার। নিজানার এই সোজাসাপটা উত্তর যেন আগুনের উপর ঘি ঢালল। কলরব আচমকা এগিয়ে এসে নিজানার একটা বাহু সজোরে চেপে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে আনলো। কলরবের এই
অনাকাঙ্ক্ষিত রুক্ষ আচরণে নিজানা পুরোপুরি হতভম্ব হয়ে গেল। ওর চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঠিকরে বের হচ্ছে। নিজানা এই অহেতুক রাগের কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেল না। সে যখন বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল, তখন কলরব দাঁতে দাঁত পিষে অত্যন্ত ধিক্কারের স্বরে বলল, পায়ে পড়ার শখই যদি নাই থাকে, তবে এই বিয়েটা করতে রাজি হয়েছিস কেন? রাগের বশবর্তী হয়ে কলরব নিজানার বাহুতে সজোরে চাপ প্রয়োগ করল। ব্যথায় নিজানা চোখ মুখ কুঁচকে এলো। তার সুকোমল ত্বকে কলরবের আঙ্গুলের ছাপ বসে যাচ্ছে। এই আচরণের গূঢ় রহস্য তার বোধগম্য না হলেও অবজ্ঞা আর অপমানের তীক্ষ্ণ স্বরগুলো ঠিকই তার বুকে বিদ্ধ করল। চোখের কোণ দুটো মুহূর্তেই চিকচিক করে উঠল অশ্রুর ভারে। সে রুদ্ধ গলায় বলল, লাগছে আমার, ছাড়ো। কি করছো তুমি? কলরব ছাড়ল না। অন্য হাতে নিজের বুকের বাঁ পাশে সজোরে আঘাত করল। উন্মত্তের মতো চিৎকার করে বলে উঠল, লাগুক, আমারও এখানে প্রচণ্ড লাগছে। যখনই তোকে চোখের সামনে দেখছি, আমার মনে, মস্তিষ্কে, শরীরের প্রতিটা রন্ধ্রে এক ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। তুই কেন এমনটা করলি নিজানা? নিজানার মস্তিষ্ক যেন এক নিমেষে শূন্য হয়ে গেল। কলরব তাকে এতটা অপছন্দ করে? তাকে বিয়ে করতে হয়েছে বলে এতটা কষ্ট হচ্ছে ওর? নিজানা নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, তুমি খুব ভালো করেই জানো আমি কেন এই বিয়েটা করেছি। তুমি যে কারণে না বলতে পারোনি, আমিও ঠিক সেই কারণে আজ এই সাজে তোমার সামনে দাঁড়িয়ে আছি। কলরবর কথায় বাধা দিয়ে তাচ্ছিল্য সুরে হেসে উঠল, ওহ, আমার আর তোর কারণ মোটো এক নয় নিজানা। আমি ইরাকে ভালোবাসতাম। সেটা কি তুই জানতিস না? আব্বুকে এই বিয়েতে রাজি করাতে আমাকে কতটা অপমান আর লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তা জানিস? শেষমেশ আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল বলেই কোনো উপায় ছিল না। কিন্তু তুই তো তোর বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। তোকে কি কেউ জোর করতো? আর আমি তো কোনো কালেই তোর পছন্দের তালিকায় ছিলাম না। তবে কেন শেষ মুহূর্তে এই বিয়েতে রাজি হলি? একবার না করতে পারলি না? নিজানার কানের ভেতরটা যেন মুহূর্তে ঝাঁঝা করে উঠল। বুকের ভেতর থেকে এক অসহ্য যন্ত্রণা ঢেউ আছড়ে পড়ল তার কণ্ঠে। এতক্ষণ সব অপমান, সব অবজ্ঞা নির্বৃত্তে সয়ে যাওয়ার চেষ্টা করলেও কলরব অন্য কাউকে ভালোবাসত। এই সত্যটা যেন তপ্ত সীসার মতো তার কানে বিঁধল। নিজানা কথা হারিয়ে ফেলল। তার নির্বাক উপস্থিতি দেখে কলরব পুনরায় কর্কশ স্বরে ধমকে উঠল, তুই অবশ্যই কী বা বলবি? জীবনে তো কখনো মায়ের কথার ওপর কথা বলার সাহস পেলি না। সারাক্ষণ হ্যাঁ মাম্মি, জি মাম্মি করে তো জীবনটা কাটিয়ে দিলি। বাইরে নিজেকে বড্ড স্মার্ট দেখাস, অথচ আসলে তুই একটা বুদ্ধিহীন নিরেট বস্তু। কিন্তু বিয়ের মতো একটা বিষয় নিয়ে তুই সমঝোতা করলি কি করে? তাও আবার আমার সাথে তো তোর কোনো দিনই মতের মিল হয়নি। তুই আকাশ আর আমি মাটির মতো, নাকি অন্য কোনো বিষয় ছিল? ঝগড়া করতে করতে কি শেষে ভালোবেসে ফেলেছিলিস আমায়? নিজানার সারা গা রাগে রিরি করে উঠল। ছেলেটা অসভ্যতা আর সীমা লঙ্ঘন করা কথাবার্তা তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল ওর। এক হাতে গাল বেয়ে পড়া নোনা জলটুকু মুছে নিয়ে ক্ষুব্ধ গলায় বলল, তোমাকে ভালোবাসবো আমি? সিরিয়াসলি কলরব তালুকদার? নিজের আকাশকুসুম স্বপ্ন থেকে এবার একটু বাস্তবে ফিরে এসো। আমি আবারও বলছি, তোমাকে বিয়ে করার বিন্দুমাত্র শখ বা রুচি আমার ছিল না। কেবল পরিবারের বাধ্যকতায় এই জাহান্নামে পা দিয়েছি। কলরব তাচ্ছিল্য করে হাসল। তার চোখের মণি দুটো তখনও আগুনের মতো জ্বলজ্বল করছে। নিজানা আরও কাছে মুখ নিয়ে ধীর স্বরে বলল, সেটা হলেই বরং আমার জন্য মঙ্গল। আর একটা কথা কান খুলে শুনে রাখ নিজানা, আমি ইরাকে পাগলের মতো ভালোবাসি। এই বিয়েটা কেবল আব্বুর সম্মান বাঁচাতে করেছি, কারণ আমার উপায় ছিল না। তোরা সবাই মিলে ঠান্ডা মাথায় আমাকে এই ফাঁদে ফেলেছিস। খবরদার আমার সাথে একদম বউ আচরণ করতে আসবি না। আমিও মরে যাচ্ছি না তোর ভালোবাসা পাওয়ার জন্য। যার নিজেরই ভালোবাসার কেউ নেই, সে অন্যকে কিভাবে ভালোবাসবে? তোর মা বাবা যদি তোকে সত্যিই ভালোবাসতো, তবে তোর ক্যারিয়ার আর স্বপ্নের কথা চিন্তা না করে এভাবে আমার গলায় তোকে ঝুলিয়ে দিত না।
কলরবের প্রতিটা শব্দ যেন বিষ মাখানো তীরের মতো নিজানার আত্মসম্মানে বিঁধল। পুরো শরীরটা কেঁপে উঠল। এক তীব্র যন্ত্রণায় তার অন্তরাত্মা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের কণ্ঠস্বর যথাসম্ভব শান্ত রেখে বলল, মুখ সামলে কথা বলো কলরব, তুমি কিন্তু নিজের সীমানা অতিক্রম করছো। কলরব হাসল। তার চোখে অনুশোচনার নিরেশ মাত্র নেই। সে তাচ্ছিল্যের সুরে বলল, সত্যি কথা সবসময় তেতোই হয়নি জানা। আমি আমার সীমানার মধ্যেই আছি। তোর সাথে কথা বলার রুচিটুকুও আমার নেই। এখন সর এখান থেকে। কলরব এক প্রকার ধাক্কা দিয়েই নিজানাকে সরিয়ে দিল। তারপর টান টান হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নিজানা তখনও মূর্তির মতো দাঁড়িয়ে। তার বুকের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড ছিঁড়ে কান্না বেরিয়ে আসতে চাইছে। জীবনে কখনো এত তুচ্ছ তাচ্ছিল্য আর অপমানের মুখোমুখি সে হয়নি। নিজানার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। নিঃশব্দে তার গাল বেয়ে তপ্ত অশ্রুর ধারা নামতে শুরু করলো। খানিক বাদে কলরবের বিরক্তিকর কণ্ঠ আছড়ে পড়ল, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে অন্য কোনো ঘরে গিয়ে শুয়ে পড়ছিস না কেন? আলোর জন্য আমার সমস্যা হচ্ছে, ঘুম পাচ্ছে আমার। নিজানা বিস্ময় ভরা চোখে কলরবের দিকে তাকালো। এই ছেলেটাকে সে কোনো দিন শত্রু ভাবেনি, বরং ওর উচ্ছৃঙ্খল কাজগুলো নিয়ে দুষ্টুমি আর মজা করাই ছিল নিজানার স্বভাব। অথচ সেই কলরব আজ তাকে আবর্জনার মতো ঘর থেকে বিদায় করতে চাইছে। সামান্য সম্মানবোধ কি তার জন্য আসছে না? নিজানা আর কথা বাড়াতে ইচ্ছে হলো না। সে দুহাতে চোখের পানি মুছে জিজ্ঞেস করলো, আমি কেন যাব? কলরব শান্ত গলায় জবাব দিল, তুই যাবি না তো কে যাবে? এটা আমার ঘর। নিজানা মাথা উঁচু করে দাঁড়ালো, দৃঢ় কণ্ঠে বলল, ভুল করছো কলরব, আজ থেকে এটা আমারও ঘর। ঘরের কৃত্রিম আলোয় দুজনের দৃষ্টি বিনিময় হলো। কলরব পুনরায় কোনো তিক্ত বাক্যবাণ ছোড়ার আগেই নিজানা ক্ষিপ্ত পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। ঘরের মূল আলোটা নিভিয়ে দিয়ে এক ঝটকায় নীলচে ডিম লাইটটা জ্বালিয়ে দিল সে। অন্ধকারের প্রতি তার আজন্ম এক ভয় কাজ করে, এক অদ্ভুত ফোবিয়া। কলরবের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে সে বিছানার এক কোণে শুয়ে পড়ল। কলরব মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেল। ওয়াশরুমে এতক্ষণ ধরে সে মনে মনে এই ছকটাই কষেছিল যে বাবা মায়ের এই আদুরে রাজকন্যাকে চরম অপমান আর রুক্ষ আচরণে অতিষ্ঠ করে তুলবে। ভেবেছিল নিজানা অভিমানে ঘর ছেড়ে বেরিয়ে যাবে এবং এই জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্কে সেখানেই ইতি ঘটাবে। কিন্তু এই মেয়ে তো তার সব হিসাব ওলটপালট করে দিচ্ছে। নিজানা ভাঙা গলায় বলল, তোমার খুব বেশি সমস্যা হলে তুমি অন্য ঘরে চলে যেতে পারো। কলরবের মেজাজ এবার সপ্তমে চড়ল। দাঁতে দাঁত পিষে বলল, দেখ নিজানা, সব জেদ করে কোনো লাভ হবে না। তোকে স্ত্রীর মর্যাদা দেওয়া বা স্পর্শ করা তো দূরের কথা, তোর মুখটাও আমি দেখতে চাই না। তার চেয়ে ভালো হয় নিজের মাকে সবটা খুলে বল আর এইসব নাটক শেষ কর, চলে যা এখান থেকে। নিজানা শান্ত গলায় বলল, মুক্তি তোমার প্রয়োজন, তাই ডিভোর্সের কথা তুমিই গিয়ে তোমার বাবাকে বলো। কষ্ট যখন তোমার, তখন লড়তেও তোমাকেই হবে। আমি কেন তোমার অসভ্যতার জন্য সবার কাছে ছোট হতে যাব? আর একটা কথা শুনে রাখো, খবরদার, স্বপ্নে বা ঘুমের ঘোরেও আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। কলরব রাগে বিড়বিড় করে বলল, খুব পস্তাবি তুই নিজানা, অনেক পস্তাবি। নিজানা আর কোনো উত্তর দিতে পারল না। এক রাশ কান্না দলা পাকিয়ে তার গলায় আটকে গিয়েছে। সে কলরবের দিকে পিঠ দিয়ে শুয়ে রইল। নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো। শত চেষ্টা করে অবাধ্য চোখের জল সে আর রুখতে পারছে না। বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে কলরব। আচমকা তার পৌরুষদীপ্ত চোখ দুটো ছলছল করে উঠল। জীবনের অঙ্কটা এত কঠিন কেন? কেন মুহূর্তের ব্যবধানে সব কিছু এমন লণ্ডভণ্ড হয়ে গেল? এই মেয়েটাকে তো সে কোনো দিন স্বপ্নের ঘোরেও নিজের পাশে ভাবেনি, বরং অন্য কারোর আমানত হিসেবেই সে নিজানাকে দেখে এসেছে, আগলে রেখেছে। অথচ আজ নিয়তি তাকে কোথায় এনে দাঁড় করালো? সবচেয়ে বেশি তাকে দগ্ধ করছিল কায়েফের কথা। প্রেমিকা হারানোর যন্ত্রণার চেয়েও প্রিয় বন্ধু আর ভাইয়ের প্রতি করা এই বিশ্বাসঘাতকতার বোঝা তাকে কুরে কুরে খাচ্ছে। সে কিভাবে কায়েফের মুখোমুখি হবে? নিজানা মৃদু ফোপানির শব্দ কলরবের কানে আসছে। মেয়েটা কাঁদছে, এক বুক অভিমান আর অপমান নিয়ে। রাতের
গাঢ় অন্ধকার চিরে ভোরের আলো ফুটতেই ধরণী এক স্নিগ্ধ আভায় জেগে উঠল। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি। রোদের তেজও ধীরে ধীরে চড়াও হতে শুরু করেছে। দিব্য অভ্যাস মতো অনেক আগেই উঠেছিল। শরীরচর্চা শেষ করে ঘরে ঢুকতে তার চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। নবনী আর দিয়া দুজনার নিবিড় আলিঙ্গনে গভীর ঘুমে মগ্ন। দিয়া ছোট হাতে নবনীকে পরম নিশ্চিন্তে জড়িয়ে ধরে আছে। নবনী নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে চেষ্টা করেছে এই মাতৃহীন মেয়েটার শূন্যস্থান পূরণ করতে। ওদের এই অকৃত্রিম বন্ধন দেখলে ঘুণাক্ষরেও বোঝার উপায় নেই যে ওদের রক্ত এক নয়। দিব্যের মনের কোণে আজ এক অদ্ভুত প্রশান্তি খেলে গেল। তার মনে হলো নবনীকে বিয়ে করার সিদ্ধান্তটি ছিল তার জীবনের শ্রেষ্ঠতম সঠিক সিদ্ধান্ত। বাইরের কোনো অচেনা মেয়ে কি পারত দিয়াকে এমন নিঃস্বার্থভাবে আগলে রাখতে? দিব্যের কেবল নিজের মনের ওপর আক্ষেপ হয়। যদি তার মনটা একটু নরম হতো তবে হয়তো সম্পর্কের এই বৃত্তটা সম্পূর্ণতা পেত। তবুও তার মনে এক অজানা ভয় কাজ করে। নবনী কি তাকে কোনোদিন মন থেকে আপন করে নিতে পারবে? হৃদয়ের টান যদি জোরালো না হয় তবে জাগতিক সব সম্পর্কই বৃথা। দিব্য ওদের দিকে চেয়ে মৃদু হাসলো। পা টিপে টিপে এগিয়ে গেল বিছানার পাশে। নিচু হয়ে ডাকলো, নবনী, নবনী, উঠে পড়ো। আর কতক্ষণ ঘুমাবে? দিয়া মাম্মা, উঠে পড়ো তো সোনা, আজ তোমার স্কুল আছে। নবনী ঘুমের আবেশে মুখটা একটু কুঁচকালো। দিব্য তা দেখে হাসি পেলেও সে আবারও ডাকলো। এবার নবনী ধরফড়িয়ে উঠে বসলো। দিয়া অবশ্য কোনো ভ্রুক্ষেপ না করে উল্টো দিকে ঘুরে পুনরায় ঘুমের রাজ্যে তলিয়ে গেল। নবনী পিট পিট করে চোখ মেলতে সামনে দিব্যের শান্ত চেহারাটা ভেসে উঠল। মুহূর্তেই সে এক রাস সংকোচ আর আতঙ্কে কুঁকড়ে গেল। উঠে বসে ঘুম জোড়ানো কণ্ঠে বলল, আজকেও আপনি আগে উঠে গেছেন? আপনাকে কতবার বলেছি আপনি যখনই জাগবেন আমাকে ডেকে দেবেন। ছি ছি, কত বেলা হয়ে গেছে। নবনী তাড়াতাড়ি করে বিছানা থেকে নামতে গেল। দিব্য তার অস্থিরতা দেখে অত্যন্ত ধীর গলায় বলল, শান্ত হও নবনী, রিল্যাক্স। অতটাও বেলা হয়নি। কাল রাত অবধি তোমরা সবাই অনুষ্ঠান নিয়ে বড্ড খাটাখাটনি করেছো, তাই ভাবলাম আরেকটু ঘুমাও। অহেতুক ডাকার প্রয়োজন মনে করিনি। নবনী কিছুটা আমতা আমতা করে অপ্রস্তুত গলায় বলল, আপনি বুঝবেন না, বাড়িতে কত মেহমান, বড়রা সবাই জেগে গেছে নিশ্চয়ই। আপনি কি আজ একটু কষ্ট করে দিয়াকে জাগিয়ে রেডি করে দিতে পারবেন? আমাকে একটু জলদি নিচে যেতে হবে। দিব্য ওর অস্থিরতা দেখে আশ্বস্ত করা ভঙ্গিতে মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দিয়াকে আমি দেখে নিচ্ছি। নবনী কাল বিলম্ব না করে দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সিঁড়ির মুখে মাঝার সাথে দেখা হতেই তিনি নিচু স্বরে বললেন, কলরব আর নিজানাকে ডেকে দিতে। বড়রা গিয়ে নতুন দম্পতির দরজায় কড়া নাড়াটা কেমন যেন দেখায়, তাই নবনীকেই দায়িত্বটা নিতে হলো। নবনী ধীর পায়ে কলরবের ঘরের সামনে এসে দাঁড়ালো। তার বুকের ভেতরটা এক অজানা হাহাকারে ভরে উঠল। এই বাড়িতে আসলে আসার পর থেকেই সে কলরবকে সবসময় এক চঞ্চল প্রাণবন্ত ছেলে হিসেবেই দেখেছে, যার হাসিতে সারা বাড়ি মুখরিত থাকত। সেই ছেলেটার বিয়ের আনন্দ মুহূর্তেই ফিকে হয়ে গেল। ভাবতেই নবনীর ভীষণ মন খারাপ হলো। ভালোবেসে না পাওয়ার দহন যে কতটা প্রখর তা নবনীর চেয়ে ভালো আর কে জানে। তবুও সে মনে মনে দোয়া করল, নিয়তি যেন এই নবদম্পতিকে এক সুতোয় বেঁধে দেয়। যার ভাগ্যে যাকে লেখা আছে তার কাছে তার শান্তি মিলুক। সেখানে যেন অতীতের সব জরা ধুয়ে মুছে নতুন করে সুখের সূর্য ওঠে। দরজায় কয়েকবার আলতো করে ধাক্কা দিয়ে নবনী ডাকলো, ভাইয়া দরজা খোলো, তোমরা কি উঠে গেছো? নিজানা। দরজায় শব্দ আর নবনীর ডাকে নিজানা তন্দ্রা ছুটে গেল। এমনিতে সারা রাত ঠিক করে ঘুমোতে পারেনি। শেষ ভোরের দিকে কখন যেন একটু চোখ লেগেছিল। উঠে বসতেই সারা শরীরে এক অসহ্য যন্ত্রণা অনুভব করলো ও। রাগের মাথায় কাল রাতে
ভারী শাড়ি আর গয়না কিছুই খোলা হয়নি। সেই অবস্থাতে সারা রাত পড়েছিল। বিছানার পাশে তাকাতে দেখলো কলরব সেখানে নেই। এত সকালে ছেলেটা কোথায় গেল? অথচ দরজা তো ভেতর থেকেই বন্ধ। নিজানা ভাবলো কলরব হয়তো ওয়াশরুমে আছে, তাই সে নিজেই গিয়ে দরজাটা খুলে দিল। নবনী দরজায় নিজানাকে দেখে স্নিগ্ধ হেসে বলল, গুড মর্নিং। আসলে নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে তো, তাই ডাকতে এলাম। ভাইয়া কি এখনো ঘুমাচ্ছে? নিজানা ক্লান্ত চোখে মাথা নাড়ল, ধীরে বলল, গুড মর্নিং। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না। নবনী ঘরের ভেতর পা রাখতেই থমকে গেল। কলরবকে কোথাও দেখা যাচ্ছে না। কোথায় গেল ছেলেটা? নিজানার দিকে তাকিয়ে নবনী থমকালো। মেয়েটার টানা টানা চোখ দুটো আজ ফোলা, সারা মুখে একরাশ বিষণ্ণতা লেপ্টে আছে। নবনী অভিজ্ঞ মানুষ, সে বুঝতে পারল নিজানা কতটা বিধ্বস্ত। তাকে আর কোনো অপ্রস্তুত প্রশ্নে জর্জরিত না করে আলমারি থেকে একটা শাড়ি বের করে নিজানার হাতে রাখলো। এগুলো কেনার পর তারাই গুছিয়ে রেখেছিল। শান্ত গলায় বলল, একটু ফ্রেশ হয়ে এটা পরে নিচে চলে এসো, কেমন? ঠিক সেই মুহূর্তে করিডোর থেকে দিব্য গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। সে বেশ উচ্চস্বরে নবনীকে ডাকছে। নিজানা কোনো কথা বলল না, শুধু একবার ম্লান চোখে নবনীর দিকে তাকালো। নবনী তাকে আশ্বস্ত করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। মনে মনে একটু বিরক্তও হলো সে। একটু পর পর এভাবে ডাকার কি আছে? করিডোরে পা রাখতেই দিব্যের মুখোমুখি হলো সে। দিব্যের কপালে বিরক্তের ভাঁজ। সে কিছুটা কড়া গলায় বলল, কখন থেকে তোমাকে ডাকছি? কি এমন করছিলে ভেতরে? নবনীর মেজাজ সত্যি একটু বিগড়ে গেল। এই বিশাল বাড়িতে ডাকলেই কি সবসময় শোনা যায়? তবুও নিজের বিরক্তটুকু মনের আড়ালে চেপে রেখে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল, আপনার কোনো দরকার ছিল? দিব্যের কণ্ঠে গাম্ভীর্য নেমে এলো। বলল, হ্যাঁ, তুমি তো অসীমকে চেনো তাই না? আজ রাতে ওর এনগেজমেন্ট আছে, আমাদের সেখানে যেতে হবে। নবনী থমকে গেল। নিজেকে সামলে নিয়ে নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। দিব্য পুনরায় বলল, আজ নিয়ম মতো নিজানা রান্না করবে, তাই দুপুরের খাবারটা বাড়িতেই খেতে হবে। ভাবছি আজ আর অফিস যাব না, তোমাকে আর দিয়াকে নিয়ে একটু শপিংয়ে বেরোবো। নবনী এবার আকাশ থেকে পড়ল। সে অবাক চোখে দিব্যের দিকে তাকিয়ে রইল। বাড়িতে এখনো মেহমানের ভিড়। সবাই সকালের নাস্তা সেরে তবেই বিদায় নেবে। এই বাড়ির বড় বউ হিসেবে তার কাঁধে কি কোনো দায়িত্ব নেই? সে আমতা আমতা করে বলল, আসলে আমি কেন? বাড়িতে এখনো কত মেহমান আছে। তাছাড়া আমার তেমন কিছু কেনারও নেই। দিব্য গম্ভীর গলায় বলল, নবনী, তুমি আগে আমার বউ, পরে এই বাড়ির। আর কোন কেনাকাটার কি কোনো শেষ আছে? তোমাকে তো বিয়ের সময়ও তেমন বিশেষ কিছু দেওয়া হয়নি। এমনকি আমি খেয়াল করেছি তুমি এর মধ্যে একই শাড়ি কয়েকবার পরেছো। আজ রাতে একটা বিশেষ অনুষ্ঠানে যাবে, নতুন কিছু তো পরা উচিত। নবনী ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। এই কাঠখোট্টা লোকটা তাকে এত সূক্ষ্মভাবে খেয়াল করে, নবনীর ছোটোখাটো প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করে। বিস্ময় কাটিয়ে নবনী বলল, ভাইয়ের বিয়ে উপলক্ষে তো কত কিছু কেনা হলো, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আজ মেহমানদের রেখে আমার বাইরে যাওয়াটা মোটেও শোভন দেখাবে না। সবাই মনে মনে কি ভাববে বলুন তো? দিব্যের কপাল কুঁচকে এলো। চোখের দৃষ্টিতে নেমে এলো এক শীতল কাঠিন্য। কড়া গলায় প্রশ্ন করলো, তার মানে তুমি আমাকে রিজেক্ট করছো? নবনী বিস্ফোরিত নেত্রে চেয়ে বলল, কি বলছেন এসব? দিব্য এক পা এগিয়ে এসে ওর খুব কাছে দাঁড়ালো। শোনো নবনী, দিব্য তালুকদার কারোর সেকেন্ড অপশন হয়ে থাকতে শেখেনি। আমি যেখানে থাকবো সেখানে আমার প্রাধান্যই সবার আগে হওয়া চাই। অথচ তোমার কাছে আমার চেয়ে এই বাড়ির মেহমান আর লৌকিকতা বড় হয়ে গেল। ইদানিং তুমি আমার সাথে বড্ড বেশি জেদ করছো। নবনী হতবম্ব হয়ে দিব্যের দিকে তাকিয়ে রইল। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে লোকটা? সামান্য একটা শপিংয়ের বিষয়কে সে প্রত্যাখ্যান আর ইগোর পর্যায়ে নিয়ে গেল। নিজেকে সারাক্ষণ গম্ভীর আর বয়স্ক ভাবা এই মানুষটা চিন্তাভাবনা এত অপরিণত আর জেদি হতে পারে, তা নবনীর কল্পনার বাইরে ছিল। ইচ্ছা করছিল মুখের ওপর কড়া দুটো কথা শুনিয়ে দিতে। লোকটা কি জানে না যে বাড়ির লোক কোনো কথা শোনালে সেটা নবনীকেই শুনতে হবে? কিন্তু নিজের স্বভাব
যত ধৈর্য দিয়ে সে নিজেকে সামনে নিল। শান্ত গলায় বলল, আপনি ভুল বুঝেছেন, আমি ওভাবে বলতে চাইনি। একটা কাজ করুন, আপনি একাই চলে যান, আমার জন্য শাড়ি নিয়ে এলেই হবে। আর হ্যাঁ, সাথে ম্যাচিং চুড়ি আনতে ভুলবেন না কিন্তু। নবনী যখন চুড়ির কথাটা বলল, দিব্যের তপ্ত মেজাজ যেন এক মুহূর্তে জল হয়ে গেল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভুলটা কিছুটা হলেও আঁচ করতে পারল। মৃদু মাথা নেড়ে নিচু স্বরে বলল, আচ্ছা, আর কিছু আনতে হবে? নবনী দুপাশে মাথা নেড়ে না সূচক ইশারা করল। দিব্য আর এক মুহূর্ত দেরি না করে গটগট পায়ে চলে গেল। নবনী ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। লোকটা একটা রহস্যের ধাঁধা। নিজানা বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বিছানার উপর বসে রইল। চারদিকের নিস্তব্ধতা যেন তাকে গ্রাস করতে চাইছে। হঠাৎ তার মনে একটা খটকা লাগলো। কলরব কি আদেও ওয়াশরুমে আছে? সংশয় নিয়ে সে ধীর পায়ে এগিয়ে গিয়ে গেল এবং ওয়াশরুমের দরজাটা একটা হালকা ধাক্কা দিল। আশ্চর্যের বিষয়, কোনো বাধা ছাড়াই দরজাটা একটা শব্দে খুলে গেল। ভেতরে উকি দিয়ে নিজানা দেখল পুরো জায়গাটা শূন্য। নিজানা বিস্ময়ে সীমা রইল না। একটা বন্ধ ঘর থেকে আস্ত একটা মানুষ কিভাবে কর্পূরের মতো উবে গেল। তবে এই রহস্য নিয়ে বেশিক্ষণ মাথা ঘামানোর বিলাসিতা তার নেই। সময়ের কাঁটা দ্রুত ছুটছে। সে তড়িঘড়ি করে একটা দীর্ঘ সময় নিয়ে গোসল সারল। শরীরের ক্লান্তি আর মনের গ্লানি দুই ধুয়ে মুছে ফেলতে চাইল, কিন্তু বিপদ ঘটল গোসল সেরে বেরোনোর পর। শাড়িটা নিয়ে সে অথই সাগরে পড়ল। জীবনে কোনো দিন নিজে হাতে শাড়ি পরার অভিজ্ঞতা তার নেই। ঘরের দরজাটা আলতো করে ভেজিয়ে দিয়ে বারবার চেষ্টা করতে লাগলো, কিন্তু শাড়ির ভাঁজগুলো যেন অবাধ্য কোনো সাপের মতো তার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দরজায় বলিষ্ঠ একটা করাঘাত পড়ল। নিজানা চমকে উঠে কাপা গলায় জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে চেনা কণ্ঠস্বর ভেসে এলো, আমি কুহু। কি করছিস ভেতরে? আমি কি আসতে পারি? নিজানা বেশ স্বস্তি পেল। গায়ে দ্রুত শাড়িটা কোনো মতে পেঁচিয়ে সে হন্তদন্ত হয়ে দরজাটা খুলে দিল। কুহু ভেতরে পা রাখতেই নিজানার বিধ্বস্ত আর চিন্তিত চেহারা দেখে থমকে গেল। নিজানা তড়িৎ গলায় বলল, খুব ভালো হয়েছে তুই এসেছিস। কুহু, দয়া করে আমাকে একটু সাহায্য কর, আমি কিছুতেই এই শাড়িটা পরতে পারছি না। কুহু ধীর পায়ে ঘরের ভেতর ঢুকলো। নিজানার ভেজা চুল আর সতেজ অবয়ব দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুভরা হাসি ফুটে উঠল। সে নিজানাকে আপাদমস্তক পরখ করে কৌতূহল মেশানো স্বরে বলল, 1 মিনিট দাঁড়াতো বাপু, তোকে না বড্ড জোরে করে এই বিয়েতে রাজি করানো হয়েছিল? এর মধ্যে দেখছি সব তিক্ততা ধুয়ে মুছে সাফ করে ফেলেছিস। হুম, ব্যাপার কি বলতো? নিজানা মুহূর্ত কয়েকের জন্য পাথরের মতো নিথর হয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। কুহুর কথার ভেতরে ইঙ্গিতটা যখন তার মাথায় পরিষ্কার হলো, তখন লজ্জার চেয়ে এক পাহাড় সম বিরক্তি আর ঘৃণা তার চোখ মুখে ভর করলো। সে দাঁত চেপে ধমক দিয়ে বলল, জাস্ট শ্যাট আপ কুহু, কী সব কথা বলছিস তুই? ছি! কুহু কিলকিল করে হেসে উঠল। হাসতে হাসতে সে নিজানার একদম কাছে এসে দাঁড়ালো এবং এক আঙ্গুলে নিজানার গলার কাছে ইশারা করে বলল, করলে বুঝি দোষ নেই, আর বললেই দোষ? যদি সবটাই বাজে কথা হয়, তবে তোর গলার এই দাগটা কিসের শুনি? এবার বল দেখি, ওটা কি আমার সাজানো কথা? নিজানা স্তম্ভিত হয়ে গেল। কুহুর কথায় নিজের গলার উপর হাত বুলিয়ে সে এক ছুটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলার এক পাশে লালচে হয়ে ওঠা সেই কালছিটে দাগটা স্পষ্ট ফুটে উঠেছে। অসাবধানী কেউ খেয়াল করলে এটাকে অন্য কোনো গভীর সম্পর্কের চিহ্ন ভাবতে বাধ্য। নিজানা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামনে নিল। আয়নার প্রতিবিম্বে নিজের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তুই যেটা ভাবছিস মোটেও তেমনটা নয় কুহু। সারা তুই ভারী হাটটা পরে ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম, হয়তো তারই ছাপ, কিংবা খোলার সময় কোনোভাবে লেগেছে। এবার দয়া করে তোর ওই উর্বর মস্তিষ্কে বাজে চিন্তাগুলো বন্ধ কর আর আমাকে এই শাড়িটা পরতে সাহায্য কর। কুহু চট করে নিজে 2 হাত দিয়ে মুখ চেপে ধরল, যেন খুব বড় কোনো অনর্থ ঘটিয়ে ফেলেছে। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে উঠল। সে নিচু স্বরে ফিসফিস করে বলল, আরে ওরে বাবা, নিজানা, ভাইয়া কি ঘরেই আছে নাকি? আল্লাহ, আমি কি সব আজে বাজে কথা বলে ফেলেছি, তুই আমাকে আগে থামালি না কেন? নিজানা কুহুর অস্থিরতা দেখে কিছুটা ম্লান হাসল। সে ধীর পায়ে
কাছে এগিয়ে এসে শান্ত গলায় বলল, তোর গুণধর ভাই আপাতত ঘরে নেই, সুতরাং নিশ্চিন্তে থাক, কোনো বিপদ নেই তোর। কুহু এবার স্বস্তির শ্বাস ফেলল। মনে মনে নিজের উপর বিরক্ত হলো সে। আজকাল কেন যে তার জীবের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। আজ যদি কলরব এই কথাটা শুনতো তখন নিজেকে সামলে নিয়ে সে রাশভারী ভঙ্গিতে ধমক দিয়ে উঠল, মেয়ে মানুষ হয়েছিস অথচ এখনো একটা শাড়ি ঠিক মতো পরতে পারিস না, ছি ছি। নিজানা ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করল, কেন, তুই বুঝি খুব পারিস? না, আমিও তো পারি না। নিজানা কুহুর দিকে তাকাতেই কুহু এক গাল জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল। নিজের অপ্রস্তুত ভাব ঢাকতে সে চটপট গলায় বলল, আরে বাবা, আমার কি বিয়ে হয়েছে নাকি? বিয়ের আগে ঠিক শিখে যাব দেখিস। তুই অত চিন্তা করিস না তো, আমি বরং নিচ থেকে ভাবিদের কাউকে ডেকে নিয়ে আসছি, ওরাই তোকে সুন্দর করে সাজিয়ে দেবে। নিজানা চট করে কুহুর হাত চেপে ধরল। এই মুহূর্তে কাউকে ডাকা মানেই একরাশ কৌতূহলী প্রশ্নের মুখোমুখি হওয়া, যা তার বর্তমান মানসিক অবস্থা সহ্য করা কঠিন। সে বাধা দিয়ে বলল, কাউকে ডাকার দরকার নেই, তাতে আরও বেশি লজ্জার ব্যাপার হবে, বরং তোর ফোনটা দে, তাতেই কাজ হয়ে যাবে। কুহু অবাক চোখে তাকালো। ফোন দিয়ে কি করবি? রেসিপি দেখব। কুহু চোখ কপালে উঠল। কিসের রেসিপি? যেন একটু বিরক্ত হয়ে বলল, আরে বাবা, টিউটোরিয়াল দেখব বলছি, দিবি কি না সেটা বল। কুহু হাসতে হাসতে তার বাম হাতে থাকা ফোনটা এগিয়ে দিল। এরপর শুরু হলো এক মহাযুদ্ধ। ইউটিউবের ভিডিও দেখে কয়েকবার কুচি ঠিক করে আর পিনের খোঁচাকে অবশেষে তারা শাড়িটা ঠিকঠাক করতে সক্ষম হলো। কুহু নিজানাকে বাড়ির বিশাল উঠোনে নিয়ে এলো। বাড়িতে এখানে আত্মীয় স্বজন সব উপস্থিত। মেহমানদের আপ্যায়নের জন্য বাবুর্চি বসানো হয়েছে। উঠানে একপাশে সারি সারি চেয়ার টেবিল পেতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। কুহু নিজানাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। সেখানে আগে থেকে মৌনিতা বসেছিল। নিজানাকে একা দেখে মৌনিতা কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকালো, কৌতূহল স্বরে প্রশ্ন করলো, ভাইয়া কোথায় নিজানা? তুমি একা কেন? ভাইয়া কি এখনো ঘুমাচ্ছে নাকি? মৌনিতার এই সাধারণ প্রশ্নে নিজানার বুকের ভেতরটা কেঁপে উঠল। উত্তর তার কাছে নেই। চারপাশে এই উৎসুক দৃষ্টি, সামনে তাকে এক মিথ্যা অভিনয়ের আস্তরণ পরে থাকতে হচ্ছে। মৌনিতার কৌতূহলী প্রশ্নে উত্তর যখন সে হাতড়ে বেড়াচ্ছিল, ঠিক তখনই মৌনিতার ঠোঁটের কোণে প্রসন্ন হাসি ফুটে উঠতে দেখে নিজানা পিছন ফিরে তাকালো। বিস্ময়ে তার চোখের মনি স্থির হয়ে গেল। কলরব ধীর পায়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছে। এটা কিভাবে সম্ভব? যে মানুষটা ঘরে ছিল না, যাকে আসার পথে কোথাও দেখা গেল না, সে এভাবে ভেতর থেকে আবির্ভূত হলো কি করে? নিজানা ভাবলো হয়তো রাতে সে অন্য কোনো ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল, কিন্তু বাড়িতে এত মানুষের ভিড়ে কেউ কি তাকে লক্ষ্য করেনি? কলরব নির্বিকার ভঙ্গিতে গিয়ে বসলো তার বন্ধুদের আড্ডার মাঝে। কিছুক্ষণ বাদে মাঝা অনেকটা জোর করে কায়েফকে টেনে নিয়ে এলো। কায়েফ ফের অবয়ব দেখে কলরবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক রাতের ব্যবধানে ছেলেটার শ্রী যেন ধুয়ে মুছে গেছে। তাকে দেখে মনে হচ্ছে দীর্ঘদিনের কোনো কঠিন রোগে সে শয্যাশায়ী ছিল। কলরবের সাথে দৃষ্টি বিনিময় হতেই কলরব তড়িৎ গতিতে চোখ সরিয়ে নিল। কুহু ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, ভাইয়া, কি হয়েছে তোমার? জ্বর এসেছে নাকি? কায়েব শুধু মৃদু মাথা নাড়ল। শরীরে জ্বরের তপ্ত আঁচ ছিল ঠিকই, তবে তার চেয়েও বেশি ভর করেছিল গত রাতে খাওয়া একগাদা ঘুমের ওষুধের ঘোর। চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছে। তবুও মাঝা তাকে ছাড়েনি। তিনি বললেন, সামান্য একটু জ্বর এসেছে বলে কি ঘরবন্দি হয়ে থাকবি নাকি? যা শোনা, গিয়ে তোর ভাইদের সাথে বস, দেখবি মনটা ভালো লাগবে। মাঝা ভাই বলতে কলরবকে ইশারা করল। কলরব একবার মুখ তুলে তাকালো, কিন্তু কায়েব সেই আহ্বানে সাড়া দিল কি না বোঝা গেল না। সে কোনো কথা না বলে কুহুর পাশের চেয়ারটাতে ধপ করে বসে পড়ল। মাঝা ছেলের এমন বিমর্ষ আচরণে মনে মনে অবাক হলেও মুখে কিছু বললেন না, বরং তার জন্য খাবারের থালা আনতে চলে গেলেন। খাওয়া শুরু হয়েছে। নিজানা আর চোখে একবার কলরবের দিকে তাকালো। বন্ধুদের সাথে সে বেশ স্বাভাবিক, অথচ কাল রাতে সেই বিধ্বংসী কলরবের সাথে এই মানুষটার কোনো মিল নেই।
নিজানা হঠাৎ বিষম খেল। কায়েফের দৃষ্টি অজান্তেই নিজানার উপর গিয়ে পড়ল এবং পরক্ষণে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। লাল রঙের শাড়িতে নিজানা আজ যেন এক মূর্তির মতো বিষাদ সুন্দরী। হাত ভর্তি চুড়ি, দুল, গলায় সরু সোনার হার, সব মিলিয়ে শুভ্র তনুতে তাকে অপার্থিব সুন্দর লাগছে। কায়েব জানে এই সৌন্দর্য দেখার অধিকার তার নেই, এমনকি তাকানোটা মস্ত বড় অপরাধ। তবুও পোড়া মন মানতে চাইল না। এই সাজ তো তারই প্রাপ্য ছিল, এই রূপের অর্ঘ্য তো তাকেই দেওয়ার কথা ছিল। কিন্তু নিয়তি আজ তাকে এক করুণ দর্শকের আসনে বসিয়ে দিয়েছে। মৌনিতা মুচকি হেসে নিজানার দিকে জলের গ্লাস এগিয়ে দিয়ে রসিকতা করল। কি হলো নিজানা, সাবধানে খাও, বর তো তোমারই, পরেও অনেক দেখার সময় পাবে। নিজানা প্রবল অস্বস্তিতে লাল হয়ে গেল। কায়েফ আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। সে বসা থেকে ঝট করে উঠে দাঁড়ালো। কাউকে কিছু না বলে গটগট পায়ে বেরিয়ে গেল। দূর থেকে কলরব নিষ্পলক দৃষ্টিতে কায়েফের প্রস্থান দেখল। বাইরে কাঠফাটা রোদ আর অসহ্য যানজটের ধকল সয়ে ঘণ্টাখানেক পর দিয়াকে নিয়ে ঘরে ফিরল দিব্য। বাড়ির উৎসব মুখর হইচই এখন অনেকটাই স্তিমিত। আত্মীয় স্বজন আর মেহমানদের অধিকাংশ বিদায় নিয়েছেন, কেবল পরিবারের সদস্যরাই এখন অবশিষ্ট। নবনী তখন আপন মনে আলমারি গোছাতে ব্যস্ত ছিল। দিয়াকে ঘরে ঢুকতে দেখেই সে হাতের কাজ ফেলে দুহাত বাড়িয়ে দিল। দিয়া এক ছুটে এসে নবনীর বুকে ঝাঁপিয়ে পড়ল। নবনী মেয়েটার নরম গালে পরপর কয়েকটা চুমু এঁকে দিল। দিয়া অত্যন্ত উৎসাহী গলায় বলল, মাম্মা তুমি জানো দিয়া আজকে কি করেছে? নবনী এক রাশ আগ্রহ নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি করেছে আমার সোনামা? দিয়া নিজের কপালে এক হাত ঠেকিয়ে হতাশ গলায় বলল, উফ মাম্মা, আমি তো এখনো বলিনি, তবে তুমি জানবে কি করে? আজকে আমাদের ক্লাসে একটা ড্রয়িং কম্পিটিশন ছিল। এবার বলো তো দিয়া সেখানে কি করেছে? দিব্য বলল, তুমি না বললে মাম্মা তো কিছুই বুঝতে পারছে না, তুমিই বলে দাও। মুহূর্তে নবনীর নজর গেল দিব্যের দিকে। দিব্য এক হাতে পানির বোতল খোলার চেষ্টা করছে। পরক্ষণে নবনীর চোখ আটকে গেল বিছানার ওপর। সেখানে কম করে হলো 10-15 শপিং ব্যাগ স্তূপ করে রাখা। নবনী চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে রইল। কি আছে এতে? দিব্য তালুকদার কি পুরো দোকানটাই আজ ঘরে তুলে নিয়ে এসেছেন? দিয়া নবনীর মনোযোগ ফেরাতে আবার বলল, মাম্মা তুমি কি আমার কথা শুনছো? নবনী নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ সোনা, বলো না কি হয়েছে? দিয়া আজ প্রতিযোগিতায় 3rd হয়েছে। নবনী ওর গালে আর একটা চুমু দিয়ে বলল, বাহ, অনেক অনেক অভিনন্দন আমার সোনামাকে। দিয়া এবার ওর গলায় ঝোলানো চকচকে মেডেলটা নবনীকে দেখিয়ে বলল, এই দেখো আমার মেডেল। মাত্র 3 জনকে প্রাইজ দেওয়া হয়েছে। পাপ্পা বলেছে দিয়া হচ্ছে বেস্ট। ফার্স্ট ওয়ান মানে গুড, সেকেন্ড ওয়ান মানে বেটার, আর থার্ড ওয়ান মানে বেস্ট। দিয়া সবসময় বেস্ট, তাই না মাম্মা? নবনীর বিস্ময় ভরা চাহিনি এবার দিয়ার ওপর দিয়ে ঘুরে দিব্যের নির্লিপ্ত মুখে গিয়ে থমকে গেল। দিব্য তখন পানের ফাঁকে মৃদু এক কৃত্রিম কাশি দিল, যেন দিয়াকে শেখানো সেই অদ্ভুত বেস্ট তত্ত্বে তার কোনো হাত নেই। নবনী শুধু আলতো করে মাথা নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ সোনা, সত্যি তো। আচ্ছা চলো এবার আমরা চটপট গোসল সেরে নিই। দিয়াকে গোসল করিয়ে আর পরিপাটি করে সাজিয়ে বাইরে পাঠিয়ে দেওয়ার পর নবনী পুনরায় দিব্যের মুখোমুখি হলো। দিব্য তখন সোফায় আয়েশ করে হেলান দিয়ে বসেছে, মুখে সেদিনের মতো একটা শীট মাস্ক লাগানো। কোলের ওপর ল্যাপটপ রেখে সে গভীর মনোযোগে কাজ করছে। নবনীকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দিব্য বলল, এখনো ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? ব্যাগগুলো খুলে দেখো শাড়িগুলো তোমার পছন্দ হয় কি না। নবনীর কানে শাড়িগুলো শব্দটা বাজলো। মানে কি, অনেকগুলো? সে ধীর পায়ে দিব্যের সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর
গলায় বলল, দেখুন, জীবনে সব ক্ষেত্রে সবসময় শ্রেষ্ঠ বা বেস্ট হতে হবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনি একটা বাচ্চাকে অহেতুক এইসব ভুল ধারণা না শেখালেই ভালো করবেন। একজন মানুষ সব বিষয়ে পারদর্শী হবে না, এটাই তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম। দিয়া যদি কোনো ক্ষেত্রে খামতি থাকে তবে সেটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত। তাই বলে এভাবে মিথ্যা সান্ত্বনা দিয়ে ওকে বাস্তবের আড়ালে রাখাটা কি ওর জন্য ক্ষতিকর নয়? দিব্য ল্যাপটপ থেকে নজর না সরিয়ে ধীর স্থিরভাবে জবাব দিল, তুমি যখন এখন ওর জীবনে চলেই এসেছো, তবে তুমিই না হয় ওকে সঠিকটা শিখিয়ে দাও। আসলে আজ ওর মন খুব খারাপ ছিল, ফার্স্ট হতে পারেনি বলে, তাই ওভাবে বলেছি। আজ হয়নি তো কি হয়েছে, কাল ঠিকই হবে। নবনী আর কথা বাড়াতে ইচ্ছে হলো না। এই অটল আর যুক্তিবাদী মানুষটার সাথে তর্ক করা মানে অরণ্যে রোদন। সে দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর রাখা ব্যাগগুলো একে একে খুলতে শুরু করলো এবং মুহূর্তে সে পুরোপুরি হতভম্ব হয়ে গেল। গুনে দেখল, একটা বা দুটো নয়, পাক্কা 1 ডজন শাড়ি, পাশে রাখা দুটো ব্যাগে দিয়ার জন্য দারুণ দারুণ দুটো ফ্রক, আর বাকি দুটো ব্যাগ খুলতে একের পর এক চুড়ির বক্স বেরিয়ে আসতে লাগলো। প্রতিটা শাড়ির সাথে ম্যাচিং রং মিলিয়ে 2 ডজন চুড়ি, ভিন্ন ভিন্ন ডিজাইনও আছে। নবনী বিস্ময়ে বিমূঢ় হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। অবাক গলায় বলল, আপনি আপনি এসব কী করেছেন? এতগুলো শাড়ি আর এত চুড়ি আনার কোনো মানে হয়? দিব্য শান্ত গলায় বলল, তুমিই তো আমায় বলেছিলে। আমি তো কেবল একটা শাড়ির কথা বলেছিলাম, তুমি চুড়ির কথাও বলেছিলে। নবনী অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তাই বলে এতগুলো? নবনীর বিস্ময় কাটছে না। দিব্য ল্যাপটপ থেকে নজর না সরিয়ে ধীর স্থিরভাবে যুক্তি দিল, দেখো নবনী, প্রথমত তুমি নির্দিষ্ট করে শাড়ির সংখ্যা বলনি, আর বলেছিলে ম্যাচিং চুড়ি আনতে। এখন আমি যদি কেবল 1 ডজন চুড়ি আনতাম আর পরে তোমার অন্য কোনো শাড়ি পরতে ইচ্ছে হতো, তখন কি হতো? আমি একই কাজ দুবার করতে পছন্দ করি না, তাই একেবারে সব ব্যবস্থা করে ফেলেছি। নবনী স্তম্ভিত হয়ে চেয়ে রইল। এই লোকটা অদ্ভুত যুক্তি আর মেপে মেপে কথা বলা তাকে বরাবর থমকে দেয়। সে বিড়বিড় করে বলল, তাই বলে পুরো দোকান তুলে নিয়ে আসবেন? আপনি তো অহেতুক অপচয় করাও পছন্দ করে না। এবার দিব্য ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নবনীর চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে গভীর গাম্ভীর্য নেমে এলো। ধীর স্বরে বলল, এখানে অপচয় কোথায় নবনী? তুমি হয়তো জানো না, স্ত্রীর পেছনে ব্যয় করা প্রতিটা টাকা সদকা সওয়াব হিসেবে গণ্য হয়। আর বিয়ের পর এই প্রথম তুমি আমার কাছে কিছু চাইলে। এত ভাবার কিছুই নেই। তাছাড়া শাড়ি তো তুমি সব সময় পরো, এগুলো তো আর ফেলে দেওয়ার জিনিস নয়, তাই অপচয় হওয়ার চান্স নেই। নবনীর বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না, শুধু মৃদু মাথা নাড়ালো। লোকটা তো এমনই অদ্ভুত। নবনীকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে দিব্যের ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। নিজের মুখে লাগানো শিট মাস্কটার দিকে ইঙ্গিত করে বলল, কি হলো, এভাবে দেখছো? তুমিও কি মুখে লাগাতে চাও? আমি তো আগেও অফার করেছিলাম, চাইলে লাগাতে পারো। নবনীর প্রথমে কিছুটা বিরক্ত লাগলেও পরক্ষণে তার মনে পড়ল অসীমের এনগেজমেন্টের কথা। অসীমের সেই হবু স্ত্রীর মুখটা মনে পড়তেই নবনীর জেদ চড়ে গেল। হাজার হোক, সেও তো মেয়ে, ঈর্ষা হওয়াটাই স্বাভাবিক। আজ তাকে সত্যি অনন্য সুন্দরী হয়ে উঠতে হবে। নিজের অজান্তেই সে মৃদু মাথা নেড়ে সায় দিল। দিব্য মনে মনে বেশ অবাক হলো। নবনী যে সত্যি রাজি হবে তা সে ভাবতেও পারেনি। কথাটি সে নিছক মজা করতেই বলেছিল। তবুও নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, ওই ড্রয়ারেই রাখা আছে, নিজের পছন্দ মতো একটা বের করে নাও। নিজানার জন্য আজকের এই দুপুরটা যেন অগ্নি পরীক্ষার চেয়েও ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। যে মেয়েটির শৈশব কৈশোর কেটেছে বইয়ের পাতায় আর শৌখিনতায়, রান্নাঘরের চৌকাঠ মারানো যার কাছে ছিল এক দুর্লভ ঘটনা, আজ তাকেই রান্না করতে হয়েছে। অনেক জল্পনা কল্পনা আর কসরত শেষে সে যখন খাবার পরিবেশন করলো, তখন ড্রয়িং রুমের বড় ঘড়ির কাঁটা বেশ খানিকটা গড়িয়ে গেছে। খাবার টেবিলে সবার গম্ভীর মুখচ্ছবি আর থমথমে পরিবেশ দেখে নিজানার বুঝতে বাকি রইল না যে কোথাও মস্ত
বড় কোনো ভুল সে করে ফেলেছে। আড়ষ্ট হয়ে টেবিলের এক কোণে দাঁড়িয়ে সে লক্ষ্য করল সবার পাতে তার স্বহস্তে বানানো বিশেষ খাবার উঠেছে। সকাল থেকে এক প্রকার অনাহারে থাকা অলেখাকে কলরবী এক প্রকার জেদ করে টেবিলে এনেছে। টেবিলে বসার পর থেকে অলেখার মুখবয়বের বিরক্তির রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছিল। নিজের পাতের দিকে একবার তাকিয়ে তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে চোখ মুখ কুঁচকে নিজানার দিকে চাইলেন। তার কণ্ঠে ঝরল বিদ্রুপ। বাহ, এই রান্নার জন্য তো তোমাকে আজ তো একটা নোবেল দেওয়া উচিত বৌমা। বাঙালি পরিবারে দুপুরের ভাতের বদলে পাস্তা খাওয়ার রেওয়াজ কবে থেকে শুরু হলো? তোমরা কেউ কি এই বাড়িতে কখনো কাউকে দেখেছ? উপস্থিত সবাই বিস্ময়ে অলেখার দিকে তাকালো। তার ব্যবহারে মনে হচ্ছে নিজানা সত্যিই অচেনা কেউ, সম্পূর্ণ অপরিচিত এক আগন্তুক। অলেখার প্রতিটি কথা যেন তপ্ত সীসার মতো নিজানার কানে বিঁধল। সে অত্যন্ত অপ্রস্তুত হয়ে নিচু স্বরে আমতা আমতা করে বলল, মামি, আসলে আমি। বাকি কথাগুলো আর মুখ ফুটে বেরোলো না। অলেকা হাত তুলে তাকে থামিয়ে দিলেন এবং রূঢ় স্বরে শুধরে দিয়ে বললেন, মামি নয়, মা অথবা আম্মা বলে ডাকবে। আমাদের সম্পর্কের সংজ্ঞা বদলেছে নিজানা, সেটা মনে রেখো। আর তোমাকে নতুন বউ হিসেবে পরিবারের সবার জন্য দুপুরের খাবার তৈরি করতে বলা হয়েছিল, বিকেলের নাস্তা নয়। এটা ঠিক কী করেছো তুমি? অলেখার কাঠখোট্টা তীক্ষ্ণ বাক্যবাণে ঘরের বাতাস যেন ভারী হয়ে এলো। উপস্থিত সবাই জানতো অলেকা রেগে আছেন, তাই কেউ কথা বলার সাহস পেল না। নিজানা বিস্ময়ে বিমূঢ় হয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বলল, আই অ্যাম সরি। আসলে আমি একদমই রান্না করতে জানি না। অনেক রাত পর্যন্ত পড়ার অভ্যাস থাকায় মাঝরাতে খিদে পেলে আমি প্রায় নিজের জন্য পাস্তা করে খেতাম। সহজ মনে হওয়ায় ভাবলাম সবার জন্য এটাই করি। তাছাড়া ভাবিও বলেছিল যে কোনো একটা কিছু করলেই চলবে, তাই। অলেখা তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, তাই নাকি? তোমার মায়ের কাছে মেয়েকে বিয়ের যোগ্য বলে মনে হলো, অথচ শ্বশুরবাড়িতে আসার আগে যে এসব ন্যূনতম কাজ শিখিয়ে দিতে হয় সেটা মনে ছিল না? কিছু না শিখে মেয়েকে আমার ছেলের ঘাড়ে এভাবে ঝুলিয়ে দিল। কি ভেবেছিলেন তিনি, আমার ছেলে আর আমি কি সারা জীবন তোমাকে রান্না করে খাওয়াবো? নিজানা মুহূর্তেই পাথরের মতো জমে গেল। অপমানে আর বিস্ময়ে তার চোখের কোণ দুটো অশ্রুতে টলমল করে উঠল। মাথাটা নিচু করে সে নিজের কান্না লুকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। গায়ে আর চোখে নিজানার সেই আরক্ত মুখ আর থরথর করে কাঁপা ঠোঁটজোড়া দেখল, কিন্তু তার তো আজ সান্ত্বনা দেওয়ার কোনো অধিকার নেই। সে শুধু নিজের মুঠো শক্ত করে বসে রইল। তবে কলরবের ভাবভঙ্গি দেখে সে আরও বেশি অবাক হলো। কলরব কোনো প্রতিবাদ তো করলই না, বরং তার নির্বিকার চাহনিতে এক অদ্ভুত উপভোগের আভাস ফুটে উঠল। আরশাদ তালুকদার স্থির থাকতে পারলেন না। গম্ভীর কণ্ঠে ধমকে উঠলেন, অলেখা, তুমি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। এসব কী ধরনের কথাবার্তা? একটা মেয়ে রান্না নাই জানতে পারে, সময় হলে সব শিখে যাবে। তাছাড়া বাড়ির বউ কিছু একটা রেঁধেছে, সেটাই তো বড় কথা। অলেখা দ্বিগুণ তেজে ফুঁসে উঠলেন, বাড়াবাড়িটা আসলে তুমি করছো। কবে থেকে তুমি সংসারের ভেতরে বিষয়ে নাক গলাতে শুরু করলে? এই দায়িত্বটা আমার। তুমিই তো বলেছিলে সব সিদ্ধান্ত আমি নেব। তুমি কিছু বলবে না? তাহলে আজ কেন প্রতিবাদ করছো? ও তোমার বোনের মেয়ে বলে? আরশাদ তালুকদার নিজেকে কিছুটা সংযত করলেন। এই মুহূর্তে কথা বাড়ানো মানে জ্বলন্ত আগুনে ঘি ঢালা। পরিস্থিতি বেগতিক দেখে মাঝা নরম স্বরে বললেন, আপা, এবারের মতো ক্ষমা করে দাও না। তাছাড়া মৌনিতাও তো প্রথম দিন নুডলস রান্না করেছিল, আমরা কি অখুশি হয়েছিলাম? অলেখা মাঝার দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন। মৌনিতা তোমার বৌমা মাঝা। তুমি বড্ড সরল আর নরম মনের মানুষ, তাই সবাইকে প্রশ্রয় দাও। কিন্তু আমি তেমন নই। আমার ছেলের বউয়ের দোষ গুণ আমি সবই বিচার করব।
মা ঝা স্তব্ধ হয়ে গেলেন। দীর্ঘদিনের সংসারে অলেখার এই রুদ্রমূর্তি তিনি আগে কখনো দেখেননি। বিশেষ করে মৌনিতাকে আলাদা করে তোমার বৌমা বলাটা তাকে বড্ড ব্যথিত করল। দিব্য বিরক্ত হয়ে বলল, আম্মু প্লিজ, এবার অন্তত থামো। অনেক সময় আছে শাসন করার, পরে বলো। এখন কি তোমার মনে হয় না সবাইকে শান্তিতে খেতে দেওয়া উচিত? অলেখা দিব্যের কথার কোনো উত্তর দিল না। দিব্যের ওপর জমানো অভিমান তার মনে পাহাড় সম হয়ে আছে। তিনি ছেলের দিকে না তাকিয়ে মৌনিতাকে উদ্দেশ্য করে বললেন, আমি এসব ছাইপাশ খাবো না। মৌনিতা, আজ যা রান্না হয়েছে আমাকে তাই দাও, আমার এমনিতেও খিদে নেই। মৌনিতা নিঃশব্দে অলেখার সামনে থেকে পাস্তার প্লেটটা সরিয়ে নিল। অন্য একটা প্লেট তাকে দিল। টেবিলে বাকিরা নিজানা তৈরি খাবার মুখে দিতে শুরু করলো। আচমকা কলরব মাত্র 1 চামচ পাস্তা মুখে দিয়েই এমনভাবে চোখ মুখ কুঁচকে ফেলল যেন কোনো বিষাদগ্রস্ত বস্তু তার রসনায় ঠেকেছে। পরক্ষণে সে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। উপস্থিত সবার বিস্মিত দৃষ্টি তোয়াক্কা না করে সামনের প্লেটটা সজোরে ঠেলে দিয়ে বিরক্ত গলায় বলল, এসব অখাদ্য কোনো সুস্থ মানুষ খেতে পারে? আমার খাওয়ার রুচিটাই মাটি হয়ে গেছে, আমি খাবো না। পুরো ডাইনিং হল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কলরবের এই অসংলগ্ন আর রূঢ় আচরণে আরশাদ তালুকদার রাগে ফুঁসে উঠলেন। তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল, কিন্তু কলরব কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার অবকাশটুকুও দিল না। তড়িৎ পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বলল, এই ছেলেটার সমস্যাটা কি? পাস্তাটা মোটেও এতটা খারাপ হয়নি যে খাওয়া যাবে না। আমরা তো বেশ ভালোই লাগছে। সত্যিই নিজু, অপূর্ব হয়েছে রে। কাব্য শেষ বাক্যটা নিজানার দিকে তাকিয়ে একটু হেসে বলল, যাতে ওর ভেতরের ভাঙাচোরা মনটাকে একটু সান্ত্বনা দেওয়া যায়। দিব্য ভাইয়ের কথায় সায় দিয়ে নিজানার রান্নার প্রশংসা করল। নিজানা ম্লান হেসে চট করে হাতের উল্টো পিঠে চোখের পানিটুকু মুছে নিল। ঠিক সেই মুহূর্তে কায়েফও বসা থেকে উঠে দাঁড়ালো। কাব্য ভীষণ বিরক্ত হয়ে ধমকে উঠল, তোর আবার কি সমস্যা? তোর কাছেও কি অখাদ্য মনে হয়? তবে মুখে বলার দরকার নেই, চুপচাপ এখান থেকে দূর হতো। কায়েফ খুব নিচু স্বরে বলল, আমার খাওয়া শেষ, আর কিছু খাবো না। কথাটা বলে সে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। নিজানা খেয়াল করলো কায়েফের প্লেটে যতটা পাস্তা দেওয়া হয়েছিল তার সবটাই সে খেয়েছে, এতটুকু অপচয় করেনি সে। মাঝা অবশ্য ছেলেকে আর জোর করলেন না। কায়েফের শরীরের অবস্থা এমনিতেই ভালো নয়। ভাবলেন হয়তো সত্যিই তার আর কিছু মুখে তুলতে ইচ্ছে করছে না। কলরবের প্রকাশ্য অপমান নিজানের মনে একটা গভীর ক্ষত তৈরি করলো। সাদা রঙের একটা দোতলা বাড়ির সামনে এসে থামলো দিব্যের গাড়ি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত গড়িয়েছে। দিব্য গাড়ি থেকে নেমে নবনীয়া দিয়াকে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করতে গেল। বাড়ির ছোট্ট লোহার ফটক থেকে শুরু করে বিশাল উঠান পর্যন্ত আলোকসজ্জা, কৃত্রিম ফুলের সমারোহ, দামি পর্দা, সুসজ্জিত চেয়ার টেবিলের বিন্যাসে পুরো পরিবেশটা এক স্বপ্নীল রূপ ধারণ করেছে। নবনী বাড়িটা চেনা পথে তার স্মৃতি ধুলোবালি উড়েছে। দিব্য এসে ওদের পাশে দাঁড়ালো, বলল, কি হলো, ভেতরে চলো। নবনী শুধু নিঃশব্দে মাথা নাড়ল। দিব্য এক হাতে দিয়ার ছোট্ট নরম হাতটা ধরল, অন্য বলিষ্ঠ বাহুটি বাড়িয়ে দিল নবনীর দিকে। চোখের ইশারায় তাকে সেই বাহু আঁকড়ে ধরার আমন্ত্রণ জানালো সে। নবনী আর কোনো সংকোচ করল না, দ্বিধাহীনভাবে দিব্যের বাহু জড়িয়ে ধরল। অতঃপর বাড়ির ভেতরে পা রাখল। ভেতরে তখন অতিথিদের উপচে পড়া ভিড়। তাদের পৌঁছাতে বোধহয় একটু বেশি বিলম্ব হয়ে গেছে। দিব্যকে দেখা মাত্রই অসীম তড়িৎ গতিতে ভেতরে ভিড় ঠেলে এগিয়ে এলো। পরনে কুচকুচে কালো স্যুট প্যান্ট, চোখ মুখে একরাশ উচ্ছ্বাস। কিন্তু দিব্যের হাত ধরে তার অতি নিকটে দাঁড়িয়ে থাকা রক্ত জবা রঙের শাড়িতে আবৃত নবনীকে দেখে অসীম যেন মাঝপথে থমকে গেল। নবনী খেয়াল করেছে দিব্য আজ যতগুলো শাড়ি এনেছে তার বেশিরভাগই লালের সমাহার, অথচ এই মানুষটাই নাকি লাল রং সহ্য করতে পারে না। নবনীর দুহাত ভর্তি টকটকে লাল ভেলভেট চুড়ি, গলায় একটা
গলায় আর কানে লাল ডায়মন্ড কাট নেকলেস, মানানসই মেকআপ আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকে তাকে আজ অপার্থিব এক মায়াবী সুন্দরীর মতো লাগছে। অসীমের বুকের ভেতরটা হঠাৎ এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সামান্য দূরেই দাঁড়িয়ে আছে তার হবু স্ত্রী। সেও আজ লাল পোশাকে সেজেছে, কিন্তু নবনীর সেই দীপ্তিময় সৌন্দর্যের কাছে তার হবু স্ত্রীর রূপ যেন এক নিমেষেই ম্লান হয়ে গেল। অসীম এক অদ্ভুত অপরাধবোধ আর অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে রইল। নীরবতা ভেঙে দিব্য বেশ সহজ গলায় বলল, কংগ্র্যাচুলেশন অসীম, আসতে কি খুব বেশি দেরি করে ফেললাম? রাগ করলে নাকি আবার? দিব্যের কথায় ঘোর কাটল অসীমের। এক রাস অস্বস্তি নিয়ে সে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, আরে না না স্যার, কী বলছেন এসব? রাগ কেন করব? আসুন আসুন, আমি আসলে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ওই দিকে টেবিলটায় বসবেন চলুন। দিব্যের কণ্ঠস্বর তখনও আগের মতোই শান্ত। সে নবনীর দিকে এক পলক তাকিয়ে অসীমকে উদ্দেশ্য করে বলল, আসলে তোমার ম্যাডামের সাজগোজের জন্যই কিছুটা দেরি হয়ে গেল। অবশ্য ম্যাডামই বা বলছি কেন, তোমাদেরও তো বেশ পুরনো পরিচয়, গভীর সম্পর্ক ছিল তোমাদের মধ্যে, তাই না? নবনী হতভম্ব হয়ে দিব্যের দিকে তাকালো। দিব্য আগে থেকেই তার চোখের দিকে তাকিয়েছিল। এক তীক্ষ্ণ অনুসন্ধিৎসু দৃষ্টি তার। সেই চোখের ভাষায় কী ছিল? নবনী মুহূর্তে চোখ সরিয়ে নিল। অসীম যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। সে অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, জি? দিব্যের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে কথাটা সামলে নিয়ে বলল, বলতে চাইছি ফ্রেন্ডশিপের কথা। তোমরা তো ক্লাসমেট ছিলে, তাই না? পূর্ব পরিচিত। অসীম স্বস্তির নিঃশ্বাস ফেলে জোর করে মাথা নাড়ালো। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। তাই তো, আসুন বসবেন চলুন। দিয়া মামনি, চলো শোনা। অসীম দিয়ার হাত ধরে ওদের আগে আগে হাঁটতে শুরু করলো। নবনীর তীক্ষ্ণ নজর অসীমকে অস্বস্তিতে ফেলছে। বুকের ভেতরটা রাগ, ঘৃণা আর এক বিচিত্র আফসোসের মিশ্রণে কুঁকড়ে যাচ্ছে। অসীম তাকে অবজ্ঞা করেছিল। আজ অসীমের সামনে দিব্যের বাহুডোরে রাজকন্যার মতো দাঁড়িয়ে থাকাটা যেন এক মধুর প্রতিশোধ। ওরা গিয়ে স্টেজের সংলগ্ন একটা সুন্দর টেবিলে বসলো। সামনেই চমৎকার একটা স্টেজ সাজানো হয়েছে, যেখানে অসীমের হবু স্ত্রী রশনি তার বান্ধবীদের সাথে নাচে মেতেছে। মেয়েটি বেশ ছন্দময় ভঙ্গিতে নাচছে। হঠাৎ দিব্যের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। নবনী ওর দিকে তাকাতেই দেখল দিব্যের কপালে চিন্তার ভাঁজ। ফোনের স্ক্রিনে ফুটেছে নিজানার নাম। কোনো জরুরি কারণ ছাড়া নিজানা এই অসময়ে ফোন করার কথা নয়। চারিদিকে উচ্চস্বরে গান চলায় এখানে কথা বলা অসম্ভব। দিব্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, নবনী, তোমরা একটু বসো, আমি কলটা রিসিভ করে আসছি। মনে হচ্ছে বেশ আর্জেন্ট কিছু। দিয়া মাথা নেড়ে বলল, ওকে পাপা। দিব্য দ্রুত পায়ে ভিড় ঠেলে বাইরের দিকে এগিয়ে গেল। স্টেজ থেকে একটু দূরে একটা বড় টেডি বিয়ারে পোশাক পরা জোকার বাচ্চাদের জাদুকরি সব কসরত আর বল ঘোরানো খেলা দেখাচ্ছিল। চারিদিকে শিশুদের খিলখিল হাসিতে ভরে উঠছিল। দিয়া সেই জাদুঘর মায়ায় আটকে গিয়ে দুই চোখ বড় বড় করে সেই দিকে চেয়ে থাকলো। সে নবনীর কাছে আবদার করে বলল, মাম্মা, আমিও একটু কাছে গিয়ে দেখব সবাই কত মজা করে খেলছে। জায়গাটা নবনীর সীমাদৃষ্টির মধ্যে, খুব একটা দূরে নয়। নবনী হাসি মুখে সম্মতি দিতেই দিয়া প্রজাপতির মতো ডানা মেলে সেখানে উড়ে গেল যেন। অন্য বাচ্চাদের ভিড়ে মিশে গিয়ে সেও খেলায় মেতে উঠল। নবনী দূর থেকে হাত নেড়ে ওকে সাহস দিচ্ছে। একেই বুঝি মেঘনা চাইতেই বৃষ্টি বলে, তাই না নবনী? খুব চেনা অছুত বিষাক্ত এক কণ্ঠস্বর আচমকা কানে আসতেই নবনী চমকে ফিরে তাকালো। অসীম দাঁড়িয়ে আছে ঠিক ওর পেছনে। তার ঠোঁটের কোণে লেপ্টে আছে এক কুৎসিত বিদ্রুপাত্মক হাসি। নবনী বিরক্তিতে কুঁচকে যাওয়া গলায় ছোট্ট করে বলল, মানে? অসীম একটা তাচ্ছিল্যের হাসি হেসে ধীর পায়ে নবনীর পাশে এসে দাঁড়ালো। আর চোখে দুরন্ত দিয়ার দিকে তাকিয়ে বলল, বিয়ে না করেও এক বাচ্চার মা। বিষয়টা আসলে বেশ হাস্যকর, তাই না নবনী? তুমি কি ছিলে আর আজ কি হয়ে গেছো? সবই কি তবে টাকার মায়ায়?
অসীমের প্রতিটি শব্দ যেন নবনীর আত্মসম্মানে চাবুকের মতো আছড়ে পড়ল, কিন্তু সে দমে গেল না। চিবুক উঁচু করে অত্যন্ত শান্ত অথচ ধারালো গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, কেন? তোমার খুব আফসোস হচ্ছে? তুমি কি চেয়েছিলে আমি তোমার বিরহে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? অসীম নিচু স্বরে বলল, না না, তেমনটা চাইবো কেন সোনা? আফটার অল এক সময় তো তোমাকে সত্যিই বড্ড ভালোবাসতাম, তাই না? অসীমের মুখে ভালোবাসা শব্দটা শুনে নবনীর সর্বাঙ্গ ঘৃণায় রিরি করে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো অসীম। কার সাথে কথা বলছো? সে হিতাহিত জ্ঞানটুকু কি হারিয়ে ফেলেছ? তুমি এখন একজন বিবাহিত নারীর সামনে দাঁড়িয়ে আছো, ভুলে যেও না। অসীম কুৎসিত হেসে বলল, ভেবেচিন্তেই কথা বলছি বেবি। তোমার ওই সো কল্ড সুগার ড্যাডি, ওহ সরি, দুলাভাই থেকে স্বামী হওয়া লোকটাকে কি তোমার পুরনো প্রেমিকের গল্প বলেছ? দিব্য তালুকদারকে আমি যতটা চিনি, তোমার অতীত জানলে সে তোমাকে এক মুহূর্ত সহ্য করবে না। তবে দেখতে তো বেশ খাসা হয়েছ। দিন কয়েক ভোগ করে ঠিকই ছুঁড়ে ফেলবে। এমন সুযোগকে মিস করতে চাইবে বলো? নবনীর কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। অপমানে রিডি করে উঠল তার সর্বাঙ্গ। সে প্রচণ্ড আক্রোশে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হিসিয়ে বলল, জাস্ট শ্যাট আপ অসীম। নিজের সীমানা অতিক্রম করো না, নয়তো ফল খুব খারাপ হবে। অসীম একটা পৈশাচিক তাচ্ছিল্য হাসল। খারাপ আর কি করবে? আমার চাকরি খাবে? স্বয়ং দ্য গ্রেট দিব্য তালুকদারের সেই ক্ষমতা নেই। আর ভুলটা কি বলছি, মানতেই হবে। বসের চয়েস আছে। নিজে কাক হলে ময়ূর ঠিকই খুঁজে নিয়েছে। যদিও তার পাশে তোমাকে বড্ড বেমানান লাগছে, তবে মালটা সে ঠিকঠাকই। নবনীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাত উঁচিয়ে সজোরে চড় মারতে যেতে অসীম খপ করে তার হাতের কবজি ধরে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, নো বেবি, এই ভুল আর করো না। তোমার মতো মেয়ের ওই দিব্য তালুকদারের যোগ্য। ভালোই হয়েছে যে আমি তোমাকে সময় মতো ছেড়ে দিয়েছি। টাকার জন্য তোমরা যার তার গলায় ঝুলে পড়তে পারো। বাই দ্য ওয়ে, হুড়পড়ি সেজে তো এসেছো ওই কাকটার সাথে। একবার রোশনিকে দেখেছ? জুটি আমাদের মতো হয়। আমাদের পাশাপাশি দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। আসছি এখন, কুল। অসীম সেখান থেকে চলে গেল। নবনী পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কণ্ঠস্বর যেন কোথায় হারিয়ে গেছে। সে বলতে চেয়েও কিছু বলতে পারল না। অসীমের মুখ থেকে এমন জঘন্য কথা শোনার পর নবনীর পৃথিবীটা যেন দুলতে লাগলো। সে ধপ করে চেয়ারে বসে পড়ল। নিজেকে যতটা শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, অসীমের বিষাক্ত কথাগুলো তীরের মতো তার হৃদয়ে বিঁধছে। গলা শুকিয়ে আসছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। নোনা জলের আবরণে ঢাকা চোখে সে সামনের স্টেজের দিকে তাকালো। সেখানে তখন অসীম আর রোশনির আংটি বদল হচ্ছে। চারিদিকে হাততালির রোল। তারা একে অপরের আঙুলে আংটি পরিয়ে হাসি মুখে পোজ দিচ্ছে। নবনী অনুভব করলো তার বুকের ভেতর সেই পুরনো ক্ষতটা আজও বড্ড কাঁচা। সেখান থেকে যেন অঝরে রক্তক্ষরণ হচ্ছে। প্রচণ্ড এক যন্ত্রণায় তার নিঃশ্বাস আটকে আসতে চাইল। নিঃশব্দে তার দুই গাল বেয়ে অশ্রুধারা নামতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কাঁধে কারোর বলিষ্ঠ হাতে স্পর্শ পেতে নবনী চমকে উঠল, কিন্তু সে নিজেকে লুকোনোর বিন্দুমাত্র চেষ্টা করল না। সে আজ ঠিক করে ফেলেছে, দিব্যের কাছে লুকোনো বাকি সবটুকু সত্যি আজ বলে দেবে। যা হওয়ার হবে। অন্তত এই অপমানের বোঝা নিয়ে সে আর বাঁচতে চায় না। ঘাড় ঘুরিয়ে তাকাতেই সে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেল। দিব্য তালুকদার তার স্বভাবজাত শান্ত ও গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কী হয়েছে নবনী? আচমকা কাঁদছো কেন তুমি? তোমার কি শরীর খারাপ লাগছে? নবনী কান্নায় ভেঙে পড়ল। কিছু বলতে পারল না। কাপা গলায় বলল, আমাকে কি একটু বাড়ি নিয়ে যাবেন? আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। দিব্য লক্ষ্য করলো নবনীর সারা শরীর থরথর করে কাঁপছে। সে ধীরস্থিরভাবে মাথা নেড়ে সায় দিল। শান্ত স্বরে বলল, হ্যাঁ অবশ্যই, চলো এখনই বেরিয়ে পড়ি। নবনী ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে রইল। তার চোখ দুটো জলে টইটুম্বুর। সে খুব ক্ষীণ স্বরে বলল, আমি বোধহয় হেঁটে যেতে পারবো না। দিব্য কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকালো। এমন অদ্ভুত কথার মানে কি নবনী? আমরা কি এখানে হেঁটে এসেছি নাকি? গাড়ি তো গেটের বাইরেই রাখা আছে। আমি
ওই গাড়ি পর্যন্ত যাওয়ার কথাই বলছি। আপনি কি আমাকে কোলে তুলে নিতে পারবেন না? দিব্য যেন আকাশ থেকে পড়ল। নবনীর মতো আত্মসম্মানী আর লাজুক একটা মেয়ে এমন কথা বলতে পারে? তার তো কল্পনার অতীত ছিল। বিস্ময়ে বিমূঢ় হয়ে সে জিজ্ঞেস করলো, মজা করছো নবনী? আমি দিয়াকে নিয়ে আসছি। নবনী একরোখা ভঙ্গিতে ধরা গলায় বলল, আমি বিন্দুমাত্র মজা করছি না। দিব্য কয়েক পলক নবনীর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, ওকে। ব্যাস ওইটুকু। পলক ফেলতেই নবনী নিজেকে আবিষ্কার করলো দিব্যের বলিষ্ঠ বাহুডোরে। দিব্য তাকে অতি সহজে পাজা করে তুলে নিল। নবনী দু হাতে দিব্যের গলা জড়িয়ে ধরল। তার ঠোঁট কাঁপছে অনবরত, যেন কিছু একটা বলার জন্য ছটপট করছে। দিব্য শান্ত গলায় জিজ্ঞেস করলো, আর কিছু কি বলতে চাও? নবনী দিব্যের চোখের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়ল। একটু সময় নিয়ে বলল, আমি আপনাকে আমার ফেলে আসা অতীতের কথা বলেছিলাম, মনে আছে? এখন আমি আপনাকে সেই মানুষটার নাম বলিনি, কারণ আপনিও কোনো আগ্রহ দেখাননি, কিন্তু আজ আমি আপনাকে সবটা বলতে চাই। ঠিক সেই মুহূর্তে দিয়া পাশে এসে দাঁড়ালো। তার ডগর চোখ দুটো একরাশ বিস্ময়। নিজের বাবা মাকে এমন অবস্থায় দেখে সে কিছুটা কিংকর্তব্য বিমূঢ়। অনুষ্ঠানে সবার নজর তখনও স্টেজের রোশনাইয়ে আটকে আছে। নবনী কথা খুঁজে পাচ্ছিল না, তার গলা বুঝে আসছিল। দিব্য একচিলতে মান হেসে বলল, অসীম, এতে আর নতুন কি আছে নবনী? চলো এবার যাওয়া যাক। নবনী চরম বিস্ময়ে পাথরের মতো জমে গেল। তার ঠোঁট নড়ে উঠল অস্ফুট স্বরে, কিভাবে? আপনি জানলেন কি করে? দিব্যের কণ্ঠে আত্মবিশ্বাস। বলল, ভুলে যেও না, আমি দিব্য তালুকদার। সামান্য এইটুকু তথ্য জানার জন্য আমার কেবল একটা ফোন কলই যথেষ্ট ছিল। তুমি এতটা দুর্বল আমি ভাবতে পারিনি। তুমি না করলে আমি কখনোই তোমাকে নিয়ে এখানে আসতাম না। দিয়া মাম্মা, চলো শোনা। দিব্য এক হাতে নবনীকে আগলে রেখে অন্য হাতে নিচু হয়ে নবনীর জুতো জোড়া তুলে নিল। নবনী নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না। সে বিড়বিড় করে জিজ্ঞেস করলো, এতটুকু অন্তত বলুন, আপনি কবে থেকে এই সত্যটা জানেন? দিব্য উত্তর সংক্ষিপ্ত, যেদিন তুমি আমায় সবটা বলেছিলে, ঠিক তার পরের দিন রাত 10টা থেকে। নবনী কথা হারিয়ে ফেলল। এই মানুষটা এতদিন ধরে সব জেনেও কতটা স্বাভাবিক আর নির্বিকার ছিল। তার এই গাম্ভীর্যের আড়ালে যে কতটা গভীর সমুদ্র লুকিয়ে আছে তা নবনী আজ প্রথম অনুভব করল। আর কি জানে লোকটা? দিয়া দিব্যের কোটটা আলতো করে টেনে ধরে ডগর চোখে চেয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, পাপা, মাম্মার কি শরীর খুব খারাপ? মাম্মা কেন হাঁটছে না? দিব্য শান্ত মুখে শুধু মাথা নাড়ল। বাবার হাত থেকে নবনীর শৌখিন হিল জোড়া সযত্নে নিজের ছোট্ট হাতে তুলে নিল দিয়া। এক হাতে জুতো আর অন্য হাতে দিব্যের হাত শক্ত করে ধরে সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, মাম্মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? পাপ্পা, আমরা কি সেই বড় বিল্ডিংটায় মাম্মাকে নিয়ে যাব? দিয়া আগে সব সময় দিব্যের সাথে থাকতো, তাই হসপিটাল তার চেনা। আর এখনও দিব্য হসপিটালকে বড় বিল্ডিং বলে ডাকে। নবনী মেয়ের চোখ মুখে এমন অকৃত্রিম উদ্বেগ দেখে নিজের বুকের ভেতরে ঝড়টাকে মুহূর্তের জন্য থামিয়ে দিল। সে মুখে একচিলতে হাসি ফুটিয়ে বলল, না সোনা, মাম্মা এতটাও কষ্ট হচ্ছে না। বাড়ি গিয়ে তুমি মাম্মাকে একটু আদর করে দিলেই আমি একদম ঠিক হয়ে যাব। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে অসীম আর রোশনি ওদের একেবারে সামনে এসে দাঁড়ালো। নবনীকে দিব্যের বলিষ্ঠ বাহুডোরে এভাবে আবিষ্কার করে অসীমের সর্বাঙ্গ অপমানে আর ঈর্ষায় রিরি করে উঠল। একটু আগে নবনীর একাকিত্বের সুযোগ নিয়ে সে যে বিষাক্ত কথাগুলো উগলে দিয়েছিল, দিব্যের এই প্রোটেক্টিভ রূপ দেখে সেগুলো যেন বুমেরাং হয়ে তার নিজেরই বুকে বিঁধছে। রোশনি কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার? এনিথিং রং? দিব্যের কণ্ঠে কোনো উত্তেজনা নেই। গাম্ভীর্য নিয়ে সে স্বাভাবিকভাবে জবাব দিল, তেমন কিছু না, হুট করেই মাথা ঘুরে গিয়েছিল ওনার। এখন শরীরটা বড্ড খারাপ লাগছে। আমাদের এখনই বেরোতে হবে। অসীম নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করে কৃত্রিম সৌজন্যের সুরে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার? কিছুই তো খেলেন না এখনো। দিব্য ধীরস্থিরভাবে বলল, খাওয়া দাওয়া না হয় অন্য কোনো দিন হবে। তোমাদের বিয়ে তো আসছি। আসলে বাড়িতে থেকেও একটা এমার্জেন্সি কল এসেছে, তাই আর এক মুহূর্ত দেরি করা সম্ভব না। তোমরা এনজয় করো।
দিব্যের এমার্জেন্সি বিষয়টা অসীমের কাছে অজুহাত লাগলো। অজুহাত আর নবনীকে আগলে রাখার ভঙ্গিটা অসীমের সামনে এক রূঢ় বার্তা পৌঁছে দিল। তার সামান্য ধারণা হলো সে যতই ছোটোখাটো আঘাত করুক না কেন, নবনী এমন একটা আশ্রয়ে আছে যেখানে তার পৌঁছানো অসম্ভব। দিব্য আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে নবনীকে নিয়ে পার্কিং লটের দিকে পা বাড়ালো। তার এক হাতে দিয়ার একটা হাত ধরা। দিয়া তার ছোট্ট কদমে বাবা মায়ের সাথে হাঁটতে লাগলো। নবনী অবাক হয়ে দেখলো এই বেপরোয়া লোকটাকে। এতগুলো মানুষকেও পরোয়া করলো না। নবনী নেহাত ছেলে মানুষই করে নেওয়া পরীক্ষায় দিব্য তালুকদার 100-তে 100। নিজানা নিজের ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করছে। নিয়মমাফিক বিয়ের পর আজ বিকেলের দিকে কলরব আর নিজানা তাদের পৈতৃক বাড়িতে অর্থাৎ মানতাসাদের ওখানে এসেছিল। সাথে কুহুও আছে, কিন্তু সন্ধ্যা অন্ধকার নামার আগেই কলরব কাউকে কিছু না বলে হুট করে কোথাও বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা তখন রাত 10টার ঘর ছুঁই ছুঁই, অথচ কলরবের কোনো পাত্তা নেই। নিজানা বারবার তার নাম্বার ডায়াল করছে, কিন্তু প্রতিবারই সে যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিচ্ছে ফোনটি বর্তমানে বন্ধ। মান্তাসাও কলরবের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে রীতিমতো দিশাহারা হয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমশ অস্বাভাবিক ঠেকল। নিজানা বাধ্য হয়ে দিব্যকে ফোন করে সবটা জানায়। নিজানা জানলার কাছে গিয়ে অন্ধকারের দিকে অপলক তাকিয়ে রইল। মনে মনে এক বিষাক্ত তিক্ততা দানা বাঁধছে। যদি এটা তার বাবার বাড়ি না হতো, যদি এখানে তার পরিবারের সম্মান জড়িয়ে না থাকতো, তবে কলরব নামক এই মানুষটা গোল্লায় গেলেও বোধহয় নিজানা কোনো দিন তার খোঁজ করার প্রয়োজন মনে করতো না। কিন্তু এখন সে এক অদৃশ্য শিকলে বন্দী। চলবে।